আজকের এই গল্পটা অনেক কষ্টের, আশা করি সবার ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটা A to Z এখানে দেওয়া আছে, সবাই সম্পূর্ণ গল্পটা শুনে যাবেন। আর যাবার আগে একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আমাদের এই গল্পটা। দুনিয়া টাকার গোলাম, সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত দেখে আসছি। নিজের পরিবার হোক আর সমাজ হোক, সব কানেই টাকা ছাড়া নিজের মূল্য নেই। নিজের থেকে বেশি দিয়ে দেওয়া ভালোবাসার সম্পর্কটাও টাকার জন্য শেষ হয়ে যায়। জীবনের প্রতিটা জায়গায় পেয়েছি শুধু অপমান আর অবহেলা। নিজের জীবনটাকেই যেন এখন মূল্যহীন মনে হয়। কথাগুলো শেষ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আবির। আজ তার 20 বছরের জন্মদিন, কিন্তু এই জন্মদিন উদযাপনের জন্য কেউ নেই। চোখে জল নিয়েই আকাশের দিকে তাকিয়ে থাকে আবির। নিজের সবটা দিয়েও ধরে রাখতে পারেনি নিজের ভালোবাসাকে, নিজের পরিবারকে। না, আর না, আর আমি এগুলো নিয়ে ভাববো না। নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। কথাগুলো শেষ করে আবির তার হোস্টেলের ছাদ থেকে নিচে নেমে তার রুমে যায়। তার রুমমেটরা গভীর ঘুমে লিপ্ত। আবির তার ব্যাগ আগেই গুছিয়ে রেখেছিল। তারপরে সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে। পকেটে ছিল 1000 টাকার 3টি নোট, যা সে একটি হোটেলে ওয়েটারের কাজ করে জমিয়েছিল। এগুলোই এখন তার শেষ সম্বল। রাত তখন 12টা। আবির সরাসরি ট্রেনের স্টেশনে যায়, যেখানে মাত্র একটি ট্রেন এসে থেমেছে। আবির সেটাতে উঠে যায়। সে জানেও না ট্রেনটি কোথায় যাবে, কিন্তু তার ইচ্ছা এই মায়ার শহর ছেড়ে অনেক দূরে চলে যেতে। এই মায়ার শহরে জীবনের সবচেয়ে কষ্টের সময়গুলো কাটিয়েছি। নতুন অচেনা গন্তব্যে নিজের নতুন পরিচয় বানাবো। ট্রেন ছেড়ে দেয়। ট্রেনটি ধীরে ধীরে চট্টগ্রাম শহর ত্যাগ করে। টানা 5 ঘন্টার জার্নির পর ট্রেন যখন তার শেষ স্টেশনে আসে, তখন আবির ট্রেন থেকে নেমে আসে। আবির সেখানের একটি দোকানের বিলবোর্ড দেখে বুঝতে পারে সে রাজশাহীতে চলে এসেছে। এটা রাজশাহীর বগুড়া শহর। রাজশাহী, বগুড়ার শহর। সেই মায়ার শহর থেকে কত দূর চলে এসেছি। এখানে আমাকে কেউ চেনে না। এখানেই শূন্য থেকে শুরু করব। সকালের মিষ্টি রোদ তখন শহরের বুকে ছড়িয়ে পড়ছে। আবির স্টেশনের বাইরে এসে একটা সস্তা হোটেলের খোঁজে হাঁটতে শুরু করলো। পকেটের সামান্য টাকা দিয়ে বেশি দিন চলা যাবে না, তাই তাকে আজই কোনো একটা কাজ এবং থাকার জায়গা খুঁজে নিতে হবে। আবির যখন মেইন রোড পার হচ্ছিল, ঠিক তখনই একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে। সাথে সাথে আবির অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে। তার চোখগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। আবির সর্বশেষ দেখতে পায় কিছু মানুষ তার দিকেই ছুটে আসছে। আবিরের অ্যাক্সিডেন্টের পর 2 দিন কেটে যায়। সকাল 11টার দিকে আবিরের জ্ঞান ফেরে। নার্স এটা দেখে দ্রুত ডাক্তারকে ডেকে আনে। ডক্টর এসে আবিরকে চেক আপ করে সব কিছু ঠিকঠাক দেখে নার্সকে বলে, এখনই মিস্টার ফারহানকে কল করো, ওনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে। নার্স খবর দেয়। এদিকে আবির বুঝতে পারে না সে কোথায় আছে, কিভাবে এলো এখানে। কিছুক্ষণ পরে 2 জন মধ্যবয়সী দম্পতি এবং তাদের সাথে তাদের মেয়ে আসে। তুমি কেমন আছো বাবা? এই তো অসুস্থ আছি এখন, কিন্তু আমি এখানে কিভাবে এলাম? আর আপনারাই কে? আসলে ওই দিন রাজশাহীতে আমাদের গাড়ি তোমাকে ধাক্কা দিয়েছিল। তারপর আমরা তোমাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু সেখানে তোমার অবস্থা তেমন সুবিধাজনক ছিল না, তাই তোমাকে আমাদের সাথে ঢাকা নিয়ে এসেছি। ও, বুঝতে পেরেছি। মিস্টার ফারহান, আপনারা চাইলে ওনাকে নিয়ে যেতে পারেন, উনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। বাবা, তোমার বাবা মায়ের নাম্বার দাও। আজ 2 দিন পর তোমার জ্ঞান ফিরল। তারা নিশ্চয়ই তোমার জন্য চিন্তা করছে। কথাটা শুনে আবির একটু হাসে, তারপরে বলে, না আঙ্কেল, আমার এই পৃথিবীতে কেউ নেই। কথাটা শুনে কেবিনের সবাই থমকে যায়। তাদের চোখ ভিজে আসে। তাহলে বাবা, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো, তুমি আমার ছেলে হয়ে থাকবে। হ্যাঁ বাবা, তোমার আন্টি ঠিকই বলেছে, তুমি বারণ করো না। না আঙ্কেল, আন্টি, আপনারা এমনিতেই আমার জন্য অনেক করেছেন, কিছু মনে করবেন না। আমি কারো সহানুভূতিতে কিছু করতে চাই না। আমাকে আমার মতো যেতে দিন। আবিরের কথা শুনে তারা কিছু বলতে পারে না। তারা আরও কিছুক্ষণ জোর করে, কিন্তু আবির রাজি হয় না। তখন তাদের মেয়ে আরিহা বলে, ভাইয়া প্লিজ আপনি বারণ করবেন না, আমার একটা বড় ভাই হবে, প্লিজ চলুন।
না আপু, প্লিজ আমাকে আর বাধা দিও না। তুমি বলেছো যে, আমি এতেই অনেক খুশি হয়েছি। এরপরে আবির সবার থেকে বিদায় নিয়ে তাদের ধন্যবাদ জানিয়ে তার ব্যাগ নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। ঢাকা শহরের ফুটপাত দিয়ে হাঁটছে আবির। তখনই তার চোখ যায় রাস্তার মোড়ে বিলবোর্ড একটি অ্যাডের দিকে। বিলবোর্ডের দিকে তাকিয়ে আবিরের চোখ দুটি যেন আটকে গেল। সেখানে একটি বড় এবং আধুনিক লোগো জ্বলজ্বল করছে, যার নিচে বড় বড় অক্ষরে লেখা ডিজিটাল মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট রাইটিং স্কলারশিপ, শূন্য থেকে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। যারা একদম একা, যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু নিজের মেধা দিয়ে কিছু করতে চায়, তাদের জন্য 3 মাসের একটি সম্পূর্ণ ফ্রি ফ্যান্টাস্টিক প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। শূন্য থেকে শুরু করতে চেয়েছিলাম না? তাহলে তো এটাই আমার পথ। আমার তো হারানোর কিছু নেই, যা আছে নিজের মেধা আর পরিশ্রম। এই ঢাকা শহর আমাকে টিকতে হলে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আবির বিলবোর্ডে থাকা ঠিকানাটা তার ডায়েরিতে লিখে নিল। এরপরে আবির ঠিকানায় গিয়ে কোর্সে ভর্তি হয়ে নেয়। তার সাথে একটা হোটেলে পার্ট টাইম জব নিয়ে নেয়। এইভাবেই তার দিনগুলো যাচ্ছিল। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত কোর্সের ক্লাস, তারপরে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত হোটেল জব। দেখতে দেখতে 3 মাস চলে যায়। কোর্স শেষ হয়েছে। আবিরও একটি ভালো ফলাফলের সাথে সার্টিফিকেট পেয়েছে। এরপরেই আবির শহরের একটি টপ মাল্টিন্যাশনাল কোম্পানিতে বসের অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য আবেদন করে। 2 দিন পর ইন্টারভিউ। এই চাকরিটা আমার পেতেই হবে। নিজের সবটা এখান থেকে শুরু করব। দৃশ্য পরিবর্তন হয় ইন্টারভিউয়ের দিন। মিস্টার আবির, আপনি 402 নম্বরের রুমে চান। ঠিক আছে, আমি যাচ্ছি। 402 নম্বর রুমের সামনে এসে দেখি উপরে লেখা আছে ম্যানেজিং ডিরেক্টর এমডি সালমান তাশিফ। মাই কামিং স্যার? ইয়েস, কাম ইন। সিট ডাউন মিস্টার আবির। আপনি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট রাইটিং কোর্সে একটা ভালো ফলাফল করেছেন দেখলাম। আমি আজকে আপনাকে কোনো প্রশ্ন করব না। আই উইল গিভ ইউ সাম টাস্ক। ইউ নিড টু কমপ্লিট অল অফ টাস্ক, দেন আই উইল অ্যানাউন্স মাই ডিসিশন। ওকে স্যার, আই এম রেডি ফর মাই টাস্ক। সালমান সাহেব তখন কিছু ফাইল বের করে তারপরে সেগুলো আবিরের সামনে দেন। এগুলোতে কিছু ভুল রয়েছে এবং একটি ফাইলের মূল কনসেপ্ট আপনাকে বানাতে হবে। তো শুরু করুন। ইওর টাইম ইজ অনলি 2 আওয়ার। আবির ফাইলগুলো নিয়ে তার কাজ শুরু করে। তাকে 2 ঘন্টা সময় দিলেও সে 1 ঘন্টায় খুব সুন্দরভাবে সবটা শেষ করে ফেলে। তারপর সালমান সাহেবকে ফাইলগুলো দিলে তিনি আবিরের কাজের গতি এবং নিখুঁত কাজ দেখে অবাক হয়ে যান। এক্সিলেন্ট মিস্টার আবির, আই অ্যাম ফুললি ইমপ্রেসড। ইউ ক্যান জয়েন ফ্রম টুমরো। কথাটা শুনে আবিরের চোখে মুখে এক বিশাল আনন্দের ঝিলিক দেখা যায়। আজ তার এই আনন্দে ভাগ নেওয়ার মতো কেউ নেই। আচ্ছা, তোমার ফাইলে তোমার কোনো ঠিকানা তো দেখলাম না। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা কিছুই তো দেখছি না। আসলে স্যার, আমার এই পৃথিবীতে কেউ নেই, তাই স্থায়ী ঠিকানার জায়গাটা খালি। আই এম সরি, কিন্তু বর্তমান ঠিকানা? আসলে স্যার, নিজের খরচে চলতে হয় তো, তাই এখানকার একটা বস্তিতে থাকি। তো তাই এখানকার তো আর নাম নেই, তাই দিতে পারিনি। কি, তুমি বস্তিতে থাকো? আমার কোম্পানির একটা সম্মান আছে। আমার এমপ্লয়িদের সবাই লাক্সারি লাইফ লিড করে, সেই জায়গায় তুমি আমার পিএ? স্যার, আমি খুব দ্রুত আমার রুম চেঞ্জ করে ফেলবো। সালমান সাহেব তখন টেলিকমে তার ম্যানেজারকে ডাক দেয়। জি স্যার, বলুন। আমাদের অফিস ওয়ার্কার্স ফ্ল্যাটে কি কোনো রুম খালি আছে? না স্যার, সকল রুমে স্টাফরা আছে, কোনো রুম খালি নেই। ঠিক আছে, যাও। আচ্ছা আবির, তুমি তাহলে আমার সাথে আমার বাড়ি চলো, সেখানেই থাকবে। না স্যার, আপনি বলছেন যে সেটাই আমার সৌভাগ্য। আমি খুব শীঘ্রই ভালো কোনো রুমে শিফট হয়ে যাব। আরে না, আমি বলেছি মানে যাবে। কেউ আমার মুখের কথা ফিরিয়ে দিবে সেটা আমি কখনোই মেনে নেই না। কথাটা একটু রেগেই বলল সালমান সাহেব। আবিরও তখন আর কিছু বলার সাহস পায় না। এরপরে আবির সালমান সাহেবের সাথে তার বাড়িতে যায়। বিশাল রাজপ্রাসাদের মতন বাড়ি। আবির বাড়িটা দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এরপরে গাড়ি থামলে গাড়ি থেকে নামে। তারপরে সালমান সাহেবের সাথে বাড়ির ভিতরে যায়। ভেতরে এসো আবির, নিজের বাড়ি মনে করেই ঢোকো, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। ড্রয়িং রুমে পা রাখতেই আবিরের চোখ ধাঁধিয়ে গেল।
দামি ঝাড়বাতি, মার্বেলের মেঝে আর দেয়ালের রাজকীয় পেন্টিংগুলো জানান দিচ্ছে এই পরিবারের আভিজাত্য। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে এলেন এক মাঝ বয়সী ভদ্রমহিলা। তিনি সালমান সাহেবের সহধর্মিণী রেহানা বেগম। আরে তুমি ফিরেছো? আর তোমার সাথে এই ছেলেটিকে? রেহানা, ও আবির। আজই আমার কোম্পানিতে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছে। খুব মেধাবী আর পরিশ্রমী ছেলে। আজ থেকে ও আমাদের এই বাড়িতেই থাকবে। ওর থাকার জন্য উপরের গেস্ট রুমটা রেডি করে দিতে বলো। রেহানা বেগম আবিরের দিকে একবার আপাত মস্তক তাকালেন। আবিরের পরনের পোশাক সাধারণ আর মলিন চেহারা দেখে ওনার মুখটা কিছুটা কুঁচকে গেল। বড়লোকদের যে স্বভাবজাত অহংকার থাকে, রেহানা বেগমের চোখে মুখে ঠিক সেটাই প্রকাশ পাচ্ছিল। রেহানা বেগম আবিরের সামনে কিছু বলেন না। তিনি আবিরকে রুমে পৌঁছে দিয়ে তিনি সালমান সাহেবের কাছে আসেন। তোমার অফিসে এত এত স্টাফ, আর তুমি হুট করে রাস্তা থেকে কাকে ধরে এনে বাড়িতে রাখছো? আমাদের একটা সামাজিক স্ট্যাটাস আছে না? ঘরের কাজের লোক আর অফিসের পিএদের কি মাথায় তুলে রাখতে হয়? আরে তুমি না বুঝে এগুলো বলছো। ছেলেটা অনেক মেধাবী আর পরিশ্রমী। আর মূল কথা হচ্ছে, ছেলেটার এই পৃথিবীতে কেউ নেই। কথাটা শুনে রেহানা বেগম থমকে যান। তখন আরও অনেক মায়া হয় আবিরের জন্য, কারণ রেহানা বেগমেরও এই পৃথিবীতে কেউ নেই। আর তখন কিছুটা খারাপ লাগে। আচ্ছা, সমস্যা নেই। আমার কথায় আবার তুমি কিছু মনে করো না। আর ছেলেটাকে কখনো কোনোভাবে কষ্ট দিও না। আরে না, আমাকে কি তোমার... কথাটা অর্ধেক বলেই সালমান সাহেব থেমে যায়, কারণ তিনি বুঝতে পারেন অনেক বড় ভুল কিছু বলতে যাচ্ছিল। কি কথাটা শেষ করো, কি বলতে যাচ্ছিলে? আরে তুমি এমন রেগে যাচ্ছ কেন? আমি তো এমনি আর কি। এভাবেই তাদের দুষ্টু মিষ্টি ঝগড়া চলতে থাকে। এরপরে দৃশ্য পরিবর্তন হয় রাতে। রাতের খাবারের জন্য সবাই ডাইনিং টেবিলে বসলেন। আবিরও উপর থেকে নেমে এলো। সে এখন বেশ কিছুটা ফ্রেশ। তবে এই বিশাল রাজকীয় ডাইনিং টেবিলে এত পদের খাবারের সামনে বসে সে ভীষণ সংকুচিত বোধ করছিল। রেহানা বেগম নিজেই প্লেটে খাবার বেড়ে দিয়ে বললেন, নাও বাবা, লজ্জা না পেয়ে খেয়ে নাও। নিজের বাড়ি মনে করো। আবির মাথা নিচু করে খেতে শুরু করলো। অনেক দিন পর এমন সুস্বাদু আর তৃপ্তিদায়ক খাবার তার মুখে জুটল। খাওয়া শেষে সে রুমে ফিরে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। রাতের ঢাকা শহরটাকে এখান থেকে খুব সুন্দর দেখাচ্ছে। আকাশের চাঁদের দিকে তাকিয়ে সে মনে মনে বলল, জীবনের জায়গাটা কত দ্রুত করে। গতকালও যে ছেলেরা একটা সস্তা হোটেলের ওয়েটার ছিল, আজ সে এই শহরের অন্যতম সেরা মাল্টি ন্যাশনাল কোম্পানির বসের পিএ। যারা আমাকে অবহেলা করেছিল, অপমান করেছিল, একদিন তাদের এই আবিরের যোগ্যতা দেখতেই হবে। আবির তখন আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে যায়। তারপরের দিন সকালে আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নেয়। তারপরে নিচে গিয়ে ব্রেকফাস্টের জন্য সবার সাথে আসে। স্যার, ম্যাম, কিছু মনে না করলে একটা কথা বলবো। হ্যাঁ বলো, কিন্তু তুমি স্যার ম্যাম বলছো কেন? আমাদেরকে আঙ্কেল আন্টি বলে ডাকবে, আর দরকার হলে তোমার আঙ্কেলকে অফিসে স্যার বলে ডাকবে। কিন্তু কোনো কিন্তু না, এখন বলো কি বলতে যাচ্ছিলে? আসলে আসার পর থেকে বাড়িতে আপনাদের আর কাজের লোকদের ছাড়া কাউকে দেখিনি। আপনাদের... বুঝেছি, তুমি বলতে চাচ্ছ আমাদের একমাত্র সন্তান, আমাদের মেয়েও কানাডায় পড়াশোনা করছে। ও, বুঝতে পেরেছি। এরপর নাস্তা শেষ করে আবির সালমান সাহেবের সাথে বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় সালমান সাহেব একটি শপিং মলের সামনে দাঁড়িয়ে আবিরকে নিয়ে ভেতরে যায়। তারপরে আবিরের জন্য শপিং করে নেয়। আবির বারবার বারণ করছিল, কিন্তু সালমান সাহেব কিছুতেই শোনেননি। এরপরে সব কিছু শেষ করে তারা অফিসে যায়। আবির তার কাজে মনোযোগ দেয়। এইভাবেই দিনগুলো কাটতে থাকে। দেখতে দেখতে একটি বছর সময় কেটে গেল। আবির এখন পরিবারটিতে অনেকটা নিজের করে নিয়েছে। তার সাথে একটি ভার্সিটিতে ভর্তি হয়েছে। পড়াশোনা, অফিস সব কিছু মিলিয়েই আবির দিন যাচ্ছিল। সালমান সাহেব আবিরের পার্সোনাল ইউজের জন্য একটি গাড়িও দিয়েছেন। জীবনটা এমনভাবে গড়তে হবে যেন নিজের এক সময়কার সেই প্রিয় মানুষগুলোকে অনুশোচনা অনুভব করাতে পারে। দেখতে দেখতে আরও কিছুদিন পার হয়ে যায়।
আবির এখন সালমান সাহেবের কোম্পানির শুধু একজন পিএই নয়, বরং তার তীক্ষ্ণ বুদ্ধি আর অক্লান্ত পরিশ্রমের কারণে সে কোম্পানির অন্যতম প্রধান ভরসার পাত্র হয়ে উঠেছে। সালমান সাহেব এখন অনেক বড় বড় ডিল আবিরের উপর চোখ বন্ধ করে ছেড়ে দেন। এদিকে আবিরও তার পড়াশোনা আর অফিস সমানতালে সামলে চলেছে। একদিন সকালে সালমান সাহেব এবং আবির অফিসে বসে একটি নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করছিলেন। ঠিক তখনই সালমান সাহেবের ফোনে একটি কল আসে। ফোনটা রিসিভ করতেই সালমান সাহেবের মুখে এক বিশাল হাসির রেখা ফুটে ওঠে। কি বললে? তুমি এয়ারপোর্টে নেমে গেছো? আচ্ছা, তুমি একদম চিন্তা করো না, আমি এখনই গাড়ি পাঠাচ্ছি। না না, আমি নিজে আসছি তোমাকে নিতে। ফোনটা রেখে সালমান সাহেব আবিরের দিকে তাকালেন। ওনার চোখে মুখে আনন্দের ঝিলিক। আবির, আজ আমার জীবনের অন্যতম খুশির দিন। আমার মেয়ে রাইসা কানাডা থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে এসেছে। ও এখন এয়ারপোর্টে আছে। চলো, তুমিও আমার সাথে চলো। স্যার, আপনি যান। রাইসা আপু অনেক দিন পর দেশে ফিরেছেন। এই সময়টা আপনাদের পারিবারিক। আমি বরং অফিস থেকে বাকি ফাইলগুলো রেডি করি। আরে ধুর, তোমাকে কতবার বলেছি আমাকে আঙ্কেল বলবে। এখন কোনো কথা শুনবো না, তুমিও আমার সাথে যাচ্ছ। সালমান সাহেবের জোড়াজড়িতে আবির আর না করতে পারল না। তারা দুজনেই দ্রুত গাড়িতে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলেন। এয়ারপোর্টে পৌঁছানোর পরে লাউঞ্জের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে ট্রলি ব্যাগ হাতে নিয়ে আর জিন্স কুর্তি পরা এক আধুনিক ও সুন্দরী মেয়ে হাসি মুখে এগিয়ে এলো। তাকে দেখেই সালমান সাহেব জড়িয়ে ধরলেন। আই মিস ইউ সো মাচ বাবা। তুমি জানো না ওখানে একা একা আমার কতটা কষ্ট হয়েছে। আমিও তোকে খুব মিস করেছি রে মা। তোর মা তো সকাল থেকে তোর পছন্দের সব খাবার রান্না করছে। আর মা, ও হচ্ছে আবির। রাইসা ভ্রু কুঁচকে আবিরের দিকে তাকালো। আবিরের ব্যাপারে সে আগেই শুনেছে। আবিরকে দেখে তার কেমন জানি চেনা চেনা মনে হলো, কিন্তু রাইসা তখন আর কিছু বলে না। সে আবিরের সাথে হ্যান্ডশেক করে কুশল বিনিময় করে। চলো তাহলে বাড়িতে যাওয়া যাক। এরপরে গাড়ি বাড়ির দিকে আসে। বাড়ির সামনে এসে থামলে আবির বলে, আঙ্কেল, আপনারা যান তাহলে, আমি অফিসে চলে যাচ্ছি। আরে আজকে আর অফিসে যাওয়া লাগবে না, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি। না আঙ্কেল, এই ম্যানেজার প্রতিবার ঝামেলা কিছু করে ফেলে, ওকে আমি বিশ্বাস করি না। আপনারা যান, আমি সন্ধ্যার আগে ফিরবো। সালমান মাথা নাড়িয়ে রাইসাকে নিয়ে চলে যায়। আবির সোজা অফিসে চলে আসে। তার মাথা ব্যথা করছে আজকে। আবার তার অতীত তাকে ধাক্কা দিয়েছে রাইসাকে দেখার পর থেকে। কি মনে হয় দর্শক, রাইসার সাথে আবিরের কি সম্পর্ক হতে পারে? সেটা জানতে গল্পের সাথেই থাকুন। আবির তখন কোম্পানির লেটেস্ট প্রজেক্টের সকল কাজ কমপ্লিট করে দেয়। এরপরে সন্ধ্যে 7টার দিকে বাড়ি ফিরে আসার সময় রাইসার জন্য একটি শাড়ি গিফট নিয়ে আসে। বাড়িতে ঢুকে আবির রাইসার হাতে গিফট বক্সটি দেয়। এটা কি? এটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আপনার জন্য আপু, আশা করি ভালো লাগবে। ও, ধন্যবাদ। কিন্তু আমি তো শাড়ি পরি না, পরতেও পারি না। শুধু শুধু টাকা নষ্ট করলে। শাড়িতেই নারী, আপনাকেও শাড়িতে অনেক সুন্দর লাগবে। আর আন্টি তো আছে আপনাকে শিখিয়ে দেওয়ার জন্য। কথাটা বলে আবির একটা হাসি দিয়ে ওর রুমে চলে যায়। এরপরে রাতে ডিনার টেবিলে সবাই একসঙ্গে হয়। রাইসা কয়েকদিন রেস্ট নে, তারপর থেকে কিন্তু ধীরে ধীরে অফিসে যেতে হবে। আর আগামী মাসে ইম্পোর্ট সেক্টরে দেশের টপ কোম্পানির সাথে আমাদের একটা বড় প্রজেক্ট নিয়ে মিটিং আছে। আমি চাই সেদিন তুইও আমাদের সাথে থাকিস। ঠিক আছে বাবা, সমস্যা নেই, আমি থাকবো। এরপর আরও অনেক দিন সময় চলে যায়। রাইসা এখনও অফিসে তেমন যায় না। একদিন শুধু গিয়েছিল একটু। সারাক্ষণ বাড়িতেই থাকে আর আবিরের ডেইলি শিডিউল দেখে। আবিরের এত সুন্দর শিডিউল মতন সকল কাজ করা দেখে রাইসা অনেকটাই মুগ্ধ হয়। রাইসা এখনও মনে করতে পারেনি যে সে কোথায় আবিরকে দেখেছিল, আর আবিরও বুঝতে পারে রাইসা তার কথা ভুলে গিয়েছে। পরের দিন সকালে রাইসাও সবার সাথেই অফিসে আসে। সেদিন আরেকটা কোম্পানির সাথে একটা ডিলের প্রেজেন্টেশন ছিল। আবির, কি মনে হয় কাজটা কি ওদের দিলে আমাদের জন্য লাভজনক হবে? আমি কিন্তু বারণ করেছিলাম, কারণ এটা একটা ছোট্ট কোম্পানি। আঙ্কেল, কোম্পানি ছোট হলে যে তাদের আইডিয়া আর কোয়ালিটিও ছোট হবে তা কিন্তু নয়, সেটা আমি আপনাকে আগেও বলেছি। আর এখন বাকিটা তাদের ফাইনাল স্ট্রাকচার, গ্রাফিক্স আর
সেটার প্রেজেন্টেশন দেখে বুঝতে পারবো। আমি তো এখনও তাদেরকে কাজ দিয়ে দিইনি, চিন্তা করবেন না। ঠিক আছে আবির, আমার তোমার উপর আস্থা আছে। এরপর মিটিং রুমে শুরু হয় প্রেজেন্টেশন। ওই কোম্পানির ম্যানেজমেন্ট টিম থেকে শুরুতে একটি আর্টিফিশিয়াল মডেল দেখানো হয়, তারপরে দেখানো হয় প্রেজেন্টেশন দেখে তো সালমান সাহেব হাঁ হয়ে যায়। এত ছোট একটা কোম্পানির থেকে এত বড় কিছু তিনি আশা করেননি। এরপরে ডিল সাইন করা হয়। তখন ওই কোম্পানির এমডি বলে, ধন্যবাদ আপনাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য। চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য। আমরা আশা রাখি পরবর্তীতে আরও কাজ করতে পারবো। আমি মনে হয় বোঝাতে পেরেছি। জি, আমি বুঝতে পেরেছি আপনি কি বোঝাতে চাচ্ছেন। কোনো টেনশন করবেন না এবং পরবর্তী কন্ট্যাক্টের জন্য রেডি থাকুন। খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ। এরপরে তারা হ্যান্ডশেক করতে চলে যায়। আঙ্কেল, অর্ডারটা দিয়ে মনে হয় ভুল করলাম। আরে কি যে বলো, আমার তখনকার কথায় মনে হয় রাগ করেছো? না আঙ্কেল, তেমন কিছু না। এরপর যে যার কাজে মনোযোগ দেয়। রাইসা তো শুধু কেন জানি না আবিরেরই কাজগুলো দেখছে। রাইসা আবিরের দিকে তাকিয়ে মনে মনে বলে, এই ছেলেটার সব জিনিসই কেন জানি ভালো লাগছে। কি হচ্ছে মনের মাঝে কিছুই বুঝতে পারছি না। ওকে কোথায় যেন দেখেছি, সেটা এখনও ভাবছি। ওকে কি জিজ্ঞেস করব? না না, থাক। এরপরে বাড়িতে রাত তখন 10:30। সালমান সাহেবের ড্রয়িং রুমে বসে আবির ল্যাপটপে আগামীর সপ্তাহের একটা বিজনেস রিপোর্টের ফাইল চেক করছিল। ঠিক তখনই রাইসা উপর থেকে নেমে আসে। তার চোখে এখনও আবিরকে নিয়ে হাজারো প্রশ্ন। সে আবিরের উল্টো পাশের সোফাটায় এসে বসে। আবির, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? না আপু, বলুন, মনের করে কি আছে? আসলে তোমাকে দেখার পর থেকে আমার কেন জানি মনে হচ্ছে তোমাকে আমি আগে কোথাও দেখেছি। মানে খুব চেনা চেনা লাগে। তুমি কি এর আগে কখনো অন্য কোথাও? রাইসার প্রশ্ন শুনে আবিরের বুকের ভিতরটা হালকা কেঁপে ওঠে। অতীতের কিছু আবছা স্মৃতি চোখের সামনে ভেসে উঠলেও সে নিজেকে সামলে নেয়। মুখে একটা স্বাভাবিক হাসি রেখা টেনে বলে, হয়তো আপনার ভুল হচ্ছে আপু। আমি তো এই শহরেই নতুন, আর আপনি তো দীর্ঘদিন কানাডায় ছিলেন। মিল থাকাটা স্বাভাবিক, তবে আমরা আগে কখনো একে অপরকে দেখিনি। রাইসা আর কথা বাড়ালো না, তবে তার মনের খটকাটা দূর হলো না। ঠিক তখনই সালমান সাহেব ড্রয়িং রুমে প্রবেশ করে। ওনাকে দেখে আবির ল্যাপটপটা বন্ধ করে সোফা থেকে উঠে দাঁড়ায়। আঙ্কেল, ভালো একটা সময় এসেছেন। আগামীকাল আমার একটু ভার্সিটি যেতে হবে। আসলে ফাইনাল সেমিস্টারের কিছু অ্যাসাইনমেন্ট আর প্রজেক্টের পেপারস জমা দেওয়ার শেষ তারিখ কাল। যদি অনুমতি দিতেন তবে অফিসের ফার্স্ট হাফে আমি একটু ভার্সিটি যেতাম। আরে আবির, তুমি আমার কাছে অনুমতি চাচ্ছ? তুমি পড়াশোনা আর অফিস যেভাবে একসাথে সামলাচ্ছ, সেটাই তো অনেক বড় ব্যাপার। তুমি কাল কোনো চিন্তা ছাড়াই ভার্সিটি যাও। অফিসের কাজ আমি আর রাইসা দেখে নেব। কি বলিস রাইসা? হ্যাঁ বাবা, অবশ্যই। আবির তুমি যাও, কালকের ফাইলগুলো আমি চেক করে দেব। ধন্যবাদ আঙ্কেল। ধন্যবাদ আপু। তাহলে আমি রুমে যাচ্ছি। গুড নাইট। দৃশ্য পরিবর্তন। পরের দিন সকাল 10টা। ঢাকার নাম করা সেই প্রাইভেট ভার্সিটির ক্যাম্পাসে এসে গাড়ি থেকে নামিয়ে আবির। আজ তার পরনে একটা কালো ক্যাজুয়াল শার্ট আর ব্লু জিন্স, চোখে সানগ্লাস। 1 বছরের কঠোর পরিশ্রম আর কর্পোরেট লাইফস্টাইল তাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এখন তাকে দেখলে কোনোভাবেই বোঝার উপায় নেই যে সে একসময় সস্তা হোটেলের ওয়েটার ছিল। ক্যাম্পাসের করিডর দিয়ে হেঁটে আবির যখন তার প্রফেসরের রুমের দিকে যাচ্ছিল, তখন চারিপাশের জুনিয়র সিনিয়র ছাত্রছাত্রীরা তার দিকে তাকিয়ে ফিসফিস করছিল। কিন্তু আবিরের চোখে ছিল তার ফাইলের দিকে। প্রফেসরের রুমে গিয়ে নিজের অ্যাসাইনমেন্ট সাবমিট করে যখন সে করিডর দিয়ে নিচে নামছিল, তখনই হঠাৎ করিডরের মোড় ঘুরতেই এক মেয়ের সাথে তার জোর ধাক্কা লাগে। মেয়েটির হাতের সব বই আর খাতা ছিটকে মেঝেতে পড়ে যায়। ও গড, দেখে চলতে পারে না? চোখে পকেটে থাকে নাকি আপনাদের? আই এম সো সরি, আসলে আমি খেয়াল করিনি। এই নিন আপনার। খাতাগুলো তুলে দিতে গিয়ে যখনই আবির মেয়েটির মুখের দিকে তাকায়, তার কথার মাঝপথেই আটকে যায়। ঠিক একইভাবে মেয়েটিও আবিরের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। মেয়েটি আর কেউ নয়, আজ থেকে 1 বছর আগে যেই মেয়েটি তাকে বড় ভাই হিসাবে গ্রহণ করতে চেয়েছিল, এই তো সেই আরিহা।
আবির ভাইয়া, আপনি? আরিহা, তুমি এখানে? ও মাই গড, ভাইয়া আমি কি স্বপ্ন দেখছি? আপনি এখানে কিভাবে? আর এই 1 বছর আপনি কোথায় ছিলেন? আমরা আপনাকে কত খুঁজেছি, ঢাকা শহরের কত জায়গায় বাবা লোক পাঠিয়ে আপনাকে খুঁজেছে, আপনি জানেন না? আরিহার চোখে আনন্দের জল। সে আবিরের হাতটা চেপে ধরে। আবির করিডোরের বাকি শিক্ষার্থীদের দিকে তাকিয়ে একটু অস্বস্তি বোধ করে। আরিয়া, শান্ত হও। চলো আমরা ক্যাম্পাসের ক্যাফেটেরিয়াতে গিয়ে বসি, সেখানে কথা হবে। ক্যাফেটেরিয়ার এক কোণায় দুটো কফির মগ সামনে নিয়ে বসে আছে আবির আর আরিহা। আরিহা এখনো এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। ভাইয়া, আপনাকে তো চেনাই যাচ্ছে না, আপনি তো পুরো বদলেই গেছেন। আপনি কি ইউনিভার্সিটিতে পড়েন? হ্যাঁ, আমি এই ভার্সিটির লাস্ট সেমিস্টার স্টুডেন্ট। আসলে অ্যাক্সিডেন্টের পর নিজের পায়ে দাঁড়ানোর একটা জেদ চেপে বসেছিল, তাই আঙ্কেল আন্টির অত জোরাজোরির পরও সেদিন চলে এসেছিলাম। এখন আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পজিশনে জব করছি, সাথে পড়াশোনাটাও শেষ করছি। তোমার বাবা মা কেমন আছেন? বাবা মা ভালো আছে ভাইয়া, কিন্তু তারা সবসময় আপনার কথা বলতেন। মা তো এখনও প্রতিটা মোনাজাতেই আপনার জন্য দোয়া করেন। আপনি যে আমাদের সাথে আসেননি, এই আফসোস বাবার আজও আছে। আচ্ছা ভাইয়া, আপনি কোন ডিপার্টমেন্টে? আর আপনার জুনিয়র হিসেবে আমি ইউনিভার্সিটির এখানেই বিবিএতে অ্যাডমিশন নিয়েছি। ভাবতেই পারছি না আমার নিজের ক্যাম্পাসে আপনার সাথে এভাবে দেখা হবে। নিয়তি হতে এভাবেই আমাদের মেলাতে চেয়েছিল। তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো আরিহা। আঙ্কেল আন্টিকে আমার সালাম জানিও। ঠিক আছে ভাইয়া। এরপরে আরও কিছুক্ষণ কথা বলে তারপরে আবির চলে আসে। আসার সময় আবির আরিহা আবিরের থেকে তার নাম্বার নিয়ে নেয়। আবির ভার্সিটি থেকে সোজা অফিসে চলে আসে। তারপরে অফিসে ঢুকে আবির সালমান সাহেবের রুমে যায়। বাবা, নায়ক সাহেব এসেছেন নাকি? বস তো আমার থেকে আপনাকে বেশি মনে হচ্ছে। কি যে বলেন আঙ্কেল? সালমান সাহেব হেসে ওঠে। আজকে এমনিতেই আবিরকে নায়কের মতো লাগছে, তাই সালমান সাহেব এই কথা বলেছেন। আর আয়শা প্রথমে কিছুক্ষণ তাকিয়ে থাকলেও আবিরের চোখ যেতেই চোখ ফিরিয়ে নেয়। অফিস শেষ করে রাতে বাড়ি ফিরে আবির ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে সে যখন নিজের রুমে এসে ল্যাপটপে কিছু কাজ করছিল, ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে একটা অপরিচিত নাম্বার। আবির ফোনটা রিসিভ করে কানের কাছে নেয়। হ্যালো, কে বলছেন? হ্যালো আবির ভাইয়া, আমি আরিহা। নাম্বারটা সেভ করে নিই বুঝি? আরে আরিহা, না আসলে মাত্রই তো দিলে, সেভ করার সময় পাইনি। বলো কি খবর, এত রাতে ফোন করলে যে? ভাইয়া, আপনাকে একটা দারুণ খবর দেওয়ার ছিল, তাই ফোন করেছি। ক্যাম্পাস থেকে ফিরে আমি, বাবা আর মাকে আপনার কথা বলেছি। আপনি বিশ্বাস করবেন না ভাইয়া, শুনে মা তো কেঁদেই ফেলেছেন। আর বাবা এতটাই খুশি হয়েছেন যে আপনাকে আগামীকালকে আমাদের বাড়িতে আসার জন্য একদম কড়া নির্দেশ দিয়েছেন। আপনার কিন্তু আসতেই হবে, কোনো অজুহাত চলবে না। আগামীকাল? কিন্তু আরিহা, কাল তো অবশ্যই আমার অনেক কাজ আছে, অন্য কোনো দিন হলে। একদম না ভাইয়া, আমি কোনো কথা শুনবো না। বাবা বলেছেন আপনি না এলে উনি নিজে গিয়ে আপনাকে খুঁজে নিয়ে আসবেন। এবার বলুন, আপনি কি চান বাবা এই বয়সে এত কষ্ট করুক? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আঙ্কেলকে কষ্ট দিতে হবে না, আমি আগামীকাল যাব। আমাকে ঠিকানাটা টেক্সট করে দিও। ইয়েস, থ্যাংক ইউ ভাইয়া। আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, সাবধানে থাকবেন। গুড নাইট। ফোনটা রেখে আবির একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ফারহান সাহেব আর আয়েশা বেগমের সেই দিনের আন্তরিকতা সে আজও ভোলেনি। মনে মনে ভাবে আগামীকাল সালমান আঙ্কেলকে কি বলে ছুটি নেওয়া যায়। দৃশ্য পরিবর্তন। পরের দিন সকাল, ড্রয়িং রুমে সালমান সাহেব আর রেহানা বেগম বসে চা খাচ্ছিলেন। আবির রেডি হয়ে নিচে নেমে আসে। আঙ্কেল, আন্টি, গুড মর্নিং। গুড মর্নিং বাবা, এসো নাস্তা করে নাও। আঙ্কেল, আসলে আজ অফিসে যাওয়ার আগে আমার একটু ছুটি দরকার ছিল। আমার এক পুরনো বন্ধুর জরুরি দরকার, ওর বাড়িতে একটু যেতে হবে। যদি অনুমতি দিতেন তবে দুপুরের পর আমি সরাসরি অফিসে চলে যেতাম। আরে আবির, গতকালই তো বললে ফাইনাল সেমিস্টারের প্রেশার যাচ্ছে, বন্ধু বিপদে পড়েছে, অবশ্যই যাবে, কোনো চিন্তা করো না। দুপুরের পরও আসতে হবে না, আজকের দিনটা তুমি ছুটি নাও, রাইসা আর আমি সব সামলে নেব। ধন্যবাদ আঙ্কেল, আপনার এই উপকারের কথা আমি কখনো বলবো না। নাস্তা শেষ করে আবির নিজের গাড়ি নিয়ে আরিহাতের দেওয়া ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়। ঢাকা শহরের অভিজাত এলাকা গুলশানের একটি বিশাল রাজপ্রাসাদের মতন ডুপ্লেক্স বাড়ির সামনে এসে আবিরের গাড়ি থামে।
বাড়ির নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা ফারহান ভিলা। আবির গাড়ি থেকে নেমে মেইন গেট দিয়ে ভিতরে ঢোকে। বাড়ির চারপাশের বাগান আর আভিজাত্য দেখে বোঝাই যাচ্ছে ফারহান সাহেব দেশের অন্যতম বড় একজন ব্যবসায়ী। কলিং বেল চাপতেই দরজা খুলে দেয় আরিহা। আবিরকে দেখেই তার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। মা, বাবা, দেখে যাও কে এসেছে। আবির ভাই এসেছে, ভেতরে আসুন ভাইয়া। আবির ড্রয়িং রুমে পা রাখতেই ভেতর থেকে দ্রুত হেঁটে এলেন আয়েশা বেগম এবং তার পেছনে ফারহান সাহেব। আবিরকে এই লুকে শুটপুট পরা একজন সুদর্শন কর্পোরেট অফিসারের মতন দেখে আয়েশা বেগম নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। 1 বছর আগের সেই মলিন রক্তাক্ত ছেলেটি আর আজকের এই আবিরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আবির বাবা, তুমি সত্যি এসেছো? আবির এগিয়ে গিয়ে আয়েশা বেগম এবং ফারহান সাহেবের পা ছুঁয়ে সালাম করে। কেমন আছেন আন্টি? কেমন আছেন আঙ্কেল? আমরা ভালো আছি বাবা, কিন্তু তোমাকে দেখে আজ আমার বুকটা ভরে গেল। সেদিন হাসপাতাল থেকে তুমি যেভাবে আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছিলে, আমি প্রতিদিনই আফসোস করেছি, কিন্তু আজ তোমাকে এভাবে দেখে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। একদম ঠিক বলেছ। এসো বাবা, সোফায় বসো। আরিহা তোর ভাইয়ের জন্য শরবত নিয়ে আয়। সবাই সোফায় বসে গল্প শুরু করে। আয়েশা বেগম আবিরের দিকে পরম স্নেহে তাকিয়ে থাকেন। 1 বছরে নিজেকে পুরো বদলে ফেলেছো বাবা, অনেক কষ্ট করেছো তাই না? আসলে আন্টি, জীবনের কঠিন সময়গুলোই মানুষকে ভাঙতে বা গড়তে শেখায়। আমার হারানো কিছু ছিল না, তাই শুধু নিজের মেধা আর পরিশ্রমকে কাজে লাগিয়েছি। তোমার এই জেদটাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে বাবা। আচ্ছা আবির, আরিহা বলল তুমি নাকি পড়াশোনার পাশাপাশি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো পজিশনে জব করছো। তা কোন কোম্পানিতে আছো তুমি? নামটা কি? জি আঙ্কেল, আমি এখন তাশরিফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর সালমান তাশরিফ সাহেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। ওরাই এখন আমার বর্তমান অভিভাবক। তাশরিফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আর সালমান তাশরিফ নামটা শুনতেই ফারহান সাহেবের মুখের অভিব্যক্তি চট করে বদলে যায়। তিনি কিছুটা চমকে ওঠেন এবং চোখ দুটো বড় বড় করে আবিরের দিকে তাকিয়ে থাকেন। ড্রয়িং রুমে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে, তবে তিনি চট করে নিজেকে সামলে নেন। তিনি আবিরকে বুঝতে দিলেন না যে আগামী মাসে এই তাশরিফ গ্রুপের সাথেই তার নিজের কোম্পানির ফারহান গ্রুপের একটি বিশাল বিজনেস মিটিং বা ডিল ফাইনাল হওয়ার কথা আছে। ফারহান সাহেব মনে মনে ভাবলেন এই কথাটি এখন আবিরকে না জানিয়ে পরে বড় একটা সারপ্রাইজ দেওয়া যাবে। কি হলো বাবা, তুমি এভাবে চুপ করে গেলে কেন? কোনো সমস্যা? না না মা, কোনো সমস্যা না। তাশরিফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তো দেশের অন্যতম সেরা কোম্পানি। সালমান তাশরিফ সাহেব খুব কড়া এবং দূরদর্শী মানুষ। ওনার বিয়ে হওয়ার সাধারণ কোনো কথা নয়। তুমি এত কম বয়সে ওনার এত বড় একটা দায়িত্বে আছো শুনে সত্যি খুব অবাক হয়েছি বাবা। তুমি সত্যি অনেক যোগ্য। ধন্যবাদ আঙ্কেল। সালমান আঙ্কেল এবং রেহানা আন্টি আমাকে একদম নিজের ছেলের মতো করে ভালোবাসেন। ফারহান সাহেব মুখে প্রশংসা করলেও ওনার মনে তখন অন্যরকম একটা কৌতূহল এবং আনন্দ কাজ করছিল। তিনি ভাবছিলেন আগামী মাসের মিটিংয়ে যখন সালমান তাশরিফ তার পিএ আবিরকে নিয়ে টেবিলে বসবেন, আর ফারহান সাহেব যখন তার নিজের ক্লায়েন্ট বা পার্টনার হিসাবে মুখোমুখি হবেন, তখন আবির এবং সালমান সাহেবের রিয়াকশন কেমন হবে। সত্যি এক বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছে মিটিংয়ের দিন। গল্প করতে করতে দুপুরের খাবারের সময় হয়ে যায়। আয়েশা বেগম আবিরের পছন্দের সব খাবার রান্না করেছিলেন। ডাইনিং টেবিলে সবাই বসে একসাথে হাসি মুখে খাবার খাচ্ছিল। ফারহান সাহেব আবিরের খোঁজখবর নিচ্ছিলেন আর মনে মনে আগামী মাসের সেই চমকপ্রদ সারপ্রাইজের দৃশ্যটা কল্পনা করে মনে মনেই হাসছিলেন। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আবির সবার থেকে বিদায় নেয়। আন্টি, আজ তাহলে আসি। অবশ্যই কিছু জরুরি কাজ পেন্ডিং আছে, ওগুলো শেষ করতে হবে। আবার আসবো। আবার আসবে কিন্তু বাবা, এখন থেকে এই বাড়িটা তোমার নিজের মনে করবে। ভাইয়া, ক্যাম্পাসে কিন্তু নিয়মিত দেখা হবে, ভুলে যাবেন না। একদম বলবো না। ভালো থেকো আঙ্কেল। আবির তার গাড়ি নিয়ে ফারহান ভিলা থেকে বেরিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। আবির চলে যাওয়ার পর ফারহান সাহেব ড্রয়িং রুমে এসে সোফায় বসেন।
ওনার মুখে এক রহস্যময় চড়া হাসি। আগামী মাসের সেই বিজনেস মিটিং এখন ওনার কাছে শুধু একটা ডিল নয়, বরং আবিরকে একটি বিশাল সারপ্রাইজ দেওয়ার এবং সালমান তাসরিফের সাথে নতুন এক সম্পর্কের সূচনা করার এক দারুণ সুযোগ। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে যায়। আবির যথারীতি তার অফিস এবং ভার্সিটির পড়াশোনা দুটোই খুব নিখুঁতভাবে সামলাচ্ছিল। এদিকে রাইসাও এখন মাঝে মাঝে অফিসে যায়, তবে বেশিরভাগ সময় সে বাড়িতেই কাটায়। একদিন রাতে সবাই যখন ড্রয়িং রুমে বসে রাতের খাবার শেষ করে কফি খাচ্ছিল, ঠিক তখনই রাইসা সালমান সাহেবের দিকে তাকিয়ে একটু মুখ ফুলিয়ে কথা বলা শুরু করে। বাবা, দেশে আসার পর থেকে আমি জাস্ট বাড়িতে বসে আছি। বড় জোর মাঝে মাঝে একটু অফিসে যাই। এইভাবে বাড়িতে বসে থাকতে থাকতে আমি সত্যি জাস্ট বোর হয়ে যাচ্ছি। চলো না বাবা, সবাই মিলে কোথাও থেকে একটা ফ্যামিলি ট্যুর দিয়ে আসি। অনেক দিন আমরা একসাথে কোথাও ঘুরতে যাই না। রাইসা কিন্তু ঠিকই বলেছে, কানাডা থেকে ও এত বছর পর ফিরল, অথচ আমরা ওকে এখনো কোথাও নিয়ে গেলাম না। আমাদেরও তো একটা রিফ্রেশমেন্ট দরকার, কি বলো তুমি? হ্যাঁ, তোমরাই যখন বলছো তখন একটা ট্যুর দেওয়াই যায়। আমিও অফিসের কাজে বেশ ক্লান্ত। সালমান সাহেব তারপর সোফার অপর পাশে বসে থাকা আবিরের দিকে তাকিয়ে বলে, আবির, তুমি তো দেশের পরিবেশ ভালো বোঝো, বলো তো বাবা, কোথা থেকে ঘুরে আসা যায়? তোমার মাথায় কোনো ভালো জায়গার প্ল্যান আছে? সালমান সাহেবের প্রশ্ন শুনে আবির একটু ইতস্তত বোধ করে। সে বিনম্রভাবে মাথা নিচু করে মৃদু হাসে। আঙ্কেল, আসলে এটা আপনাদের একদম নিজস্ব ফ্যামিলি ট্রিপ। রাইসাপু অনেকদিন পর বিদেশ থেকে ফিরেছেন। আপনারা তিনজন মিলে সিদ্ধান্ত নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি বরং এখানের থেকে অফিসের বাকি কাজগুলো। আবিরের কথা শেষ হওয়ার আগেই সালমান সাহেব হাতের কফির মগটা সশব্দে টেবিলের উপরে রাখলেন। ওনার মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল এবং তিনি বেশ রেগে গেলেন। সালমান সাহেবের এমন চড়া রূপ দেখে ড্রয়িং রুমের সবাই দমে যায়। কি বললে আবির? আপনাদের ফ্যামিলি ট্রিপ মানে কি? কেন, তুমি কি আমাদের এই ফ্যামিলির বাইরের কেউ নাকি? তোমাকে কতবার বলেছি এই বাড়িটাকে নিজের বাড়ি আর আমাদের নিজের বাবা মা মনে করতে। আরে তুমি শান্ত হও, ছেলেটা তো এমনিই বলছিল। না রেহানা, ও এমনি বলেনি, ও এখনও আমাদের পর ভাবছে। আবির, কান খুলে শুনে রাখো, নেক্সট টাইম যেন তোমার মুখ থেকে এই ধরনের কথা আর না শুনি। তুমি আমাদের ফ্যামিলির বাইরের কেউ নও, তুমি আমার ছেলের মতো। আমরা যেখানে যাব তুমিও আমাদের সাথেই যাবে। সালমান সাহেবের এই শাসন মেশানো রাগ দেখে আবিরের বুকের ভেতরটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে ওঠে। যে ছেলেটি একসময় নিজের পরিবারের কাছ থেকে শুধু অবহেলা আর অপমান পেয়েছিল, আজ রক্তের সম্পর্ক না থাকা একজন মানুষ তাকে নিজের ছেলের অধিক মমতায় আগলে রেখেছে। আবিরের চোখ দুটো সামান্য ভিজে আসে, তবে সে তা লুকিয়ে মুখে একটা হাসির রেখা টানে। আই এম সরি আঙ্কেল, আর কখনো এমন ভুল কথা বলবো না। আমার ভুল হয়ে গেছে। এবার লাইনে এসেছো। এখন দেশের ভেতরে কোনো প্ল্যান চলবে না। রাইসা যখন অনেকদিন পর দেশে এসেছে, আমরা দেশের বাইরে কোথাও যাব। তুমি এখন দেশের বাইরে কোনো সুন্দর জায়গার ফুল ট্রিপ প্ল্যান রেডি করো। পাসপোর্ট, ভিসা, হোটেল বুকিং সব কিছুর দায়িত্ব তোমার। ইয়েস, থ্যাংক ইউ বাবা। আবির, তাহলে তুমি থাইল্যান্ড বা মালদ্বীপের কোনো একটা দারুণ রিসোর্টের খোঁজ নাও। আমরা 4 জন মিলে খুব এনজয় করব। ঠিক আছে আপু, ঠিক আছে আঙ্কেল। আমি আগামীকালের মধ্যে কয়েকটা বেস্ট ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ রেডি করে আপনাদের দেখাবো। আপনারা যেটা সিলেক্ট করবেন সেটারই ব্যবস্থা করা হবে। সালমান সাহেব মাথা নাড়িয়ে সায় দেন। রাইসা মনে মনে আবিরের প্রতি সালমান সাহেবের এই অগাধ বিশ্বাস আর ভালোবাসা দেখে বেশ অবাক হচ্ছিল। তবে আবির যেভাবে শান্ত থেকে পুরোপুরি পরিস্থিতি সামাল দিল, তা দেখে রাইসার মনে আবিরের প্রতি শ্রদ্ধা এবং এক অজানা অনুভূতি আরও তীব্র হতে থাকে। দৃশ্য পরিবর্তন। পরের দিন সকালে আবির অফিসে বসেই ল্যাপটপে মালদ্বীপ এবং সুইজারল্যান্ডের কিছু লাক্সারি ট্যুর প্যাকেজ দেখছিল। ঠিক তখনই তার কেবিনে প্রবেশ করেন সালমান সাহেব। ওনার হাতে একটি গুরুত্বপূর্ণ ফাইল। আবির, ট্যুরের প্ল্যান কত দূর? জি আঙ্কেল, প্রায় শেষ। আজ রাতে আপনাদের ফাইনাল অপশনগুলো দেখাবো। পারফেক্ট। এবার একটা কাজের কথা শোনো।
আগামী সপ্তাহে দেশের অন্যতম শীর্ষ জায়ান্ট কোম্পানি এফকে গ্রুপ অফিসিয়াল ইন্ডাস্ট্রিজ বা এফকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে আমাদের যেই ইম্পোর্ট প্রজেক্টের মিটিং হওয়ার কথা ছিল সেটা ওনাদের রিকোয়েস্টে এগিয়ে আনা হয়েছে। মিটিংটা আগামী পরশুই হবে। এফকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নামটা শুনে আবির মনে মনে একটু নড়ে চড়ে বসে। সে এই কোম্পানির মালিককে বা এর পেছনে কারা আছে তার কিছুই চেনে না। সে শুধু এতটুকু জানে যে ইম্পোর্ট সেক্টরে এটি এই মুহূর্তের দেশের টপ এবং সবচাইতে প্রভাবশালী কোম্পানিগুলোর মধ্যে একটি। ওনাদের সাথে ডিল পাওয়া মানে তাসরিফ গ্রুপের সাফল্যের গ্রাফ অনেক উঁচুতে চলে যাওয়া। এই ডিলটা আমাদের কোম্পানির জন্য অত্যন্ত ক্রুশিয়াল। এফকে গ্রুপের চেয়ারম্যান খুব নামকরা এবং বড় ব্যবসায়ী। আমি চাই মিটিংয়ের সব প্রেজেন্টেশন এবং গ্রাফিক্স তুমি নিজে হ্যান্ডেল করো। মিটিংয়ে আমার সাথে তুমি আর আইসাও থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল। আমি আজ রাত জেগে হলেও প্রেজেন্টেশনটা এমনভাবে রেডি করব যেন ডিলটা আমাদের হাতছাড়া না হয়। আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজটা করব। আবির সালমান সাহেবকে আশ্বস্ত করে, নিজের কাজেই মনোযোগ দেয়। সে ভাবতেও পারছে না যে এই এফকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আসলে কে। সে ফারহান চৌধুরী, তাকে হসপিটালে বাঁচিয়েছিলেন এবং যার বাড়িতে সে কালই ঘুরে এসেছে, সেই ফারহান চৌধুরী যে এই বিশাল এফকে গ্রুপের মালিক এবং তিনি যে আবিরকে মিটিংয়ের দিন এক বিশাল সারপ্রাইজ দেওয়ার জন্য মনে মনে পরিকল্পনা করে রেখেছেন তা আবিরের কল্পনারও বাইরে ছিল। দৃশ্য পরিবর্তন। সেদিন রাত 10টা। সালমান সাহেবের ড্রয়িং রুমের সবাই সোফায় বসে আছে। আবির তার ল্যাপটপটি নিয়ে সেন্ট্রাল টেবিলের সামনে এসে দাঁড়ালো এবং প্রজেক্টরের স্ক্রিনে মালদ্বীপের একটি অসম্ভব সুন্দর লাক্সারি ওভার ওয়াটার রিসোর্টের ছবি, তার প্যাকেজ ডিটেলস অন করলো। নীল জলরাশি আর চমৎকার পরিবেশ দেখে রাইসা তো খুশিতে প্রায় লাফিয়ে উঠল। ও মাই গড আবির, দিস ইজ সো বিউটিফুল। এই রিসোর্টটা জাস্ট অ্যামেজিং। আমার এটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। মা, তোমার কেমন লাগছে? হ্যাঁ রে মা, সত্যি খুব সুন্দর আর শান্ত পরিবেশ। আমারও খুব পছন্দ হয়েছে। পারফেক্ট চয়েস আবির, আমাদের সবারই এটা খুব পছন্দ হয়েছে। তাহলে ট্যুরের জায়গা মালদ্বীপই ফাইনাল। তাহলে ট্যুরের সব তো ঠিকঠাকই আছে, এখন শুধু পরশুর ডিলটা ভালোভাবে কমপ্লিট হলেই হলো। এফকে গ্রুপের সাথে এই ডিলটা সাকসেসফুলি সাইন করতে পারলেই আমরা সবাই মিলে মনের শপিংয়ে যাব এবং তারপর সরাসরি মালদ্বীপের ফ্লাইট ধরব। সালমান সাহেব এই ডিলটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ দেশের দুই আলাদা সেক্টরে রাজত্ব করা দুই টপ জায়ান্ট কোম্পানি যখন একসাথে ডিল করবে তখন পুরো দেশের বিজনেস ইকোনমিতে তার একটা বিশাল প্রভাব পড়বে। তাসরিফ গ্রুপের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। এরপরের বাকি সময়টা আবিরের পুরো ব্যস্ততার মধ্য দিয়ে কাটে। এফকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে এই ডিলটা ফাইনাল করার জন্য আবির দিন রাত এক করে ফেলে। নিখুঁত গ্রাফিক্স, ফিনান্সিয়াল স্ট্রাকচার আর এমন এক প্রেজেন্টেশন সে তৈরি করে যা যে কোনো বড় ব্যবসায়ীকে মুগ্ধ করতে বাধ্য। দৃশ্য পরিবর্তন। ডিলের দিন সকাল থেকেই আবিরের ব্যস্ততার তুঙ্গে সে নিজে দাঁড়িয়ে থাকে। তাসরিফ গ্রুপের কনফারেন্স রুমের প্রজেক্টর, সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং সব ফাইল রিচেক করে নেয়। আজ আবিরের পরনে একটি রয়্যাল ব্লু 3 পিস স্যুট, চোখে সেই আত্মবিশ্বাসী চশমা। কর্পোরেট লুকে তাকে একদম পারফেক্ট বিজনেসম্যানের মতন লাগছে। সালমান সাহেব আর রাইসাও সকাল সকাল অফিসে চলে এসেছেন। সকাল 11টার দিকে সালমান সাহেবের ফোনে একটি মেসেজ আসে। আবির, রাইসা, এফকে গ্রুপের চেয়ারম্যান মিস্টার চৌধুরী ওনার টিম নিয়ে অলরেডি আমাদের অফিস বিল্ডিংয়ে ঢুকে গেছেন। চলো আমরা ওনাদের স্বাগত জানাতে কনফারেন্স রুমে যাই। সালমান সাহেব, রাইসা এবং আবির কনফারেন্স রুমে গিয়ে বসেন। আবির তার প্রেজেন্টেশনের ফাইলগুলো প্রজেক্টরের সাথে কানেক্ট করে একদম রেডি হয়ে আসলো। ঠিক তখনই কনফারেন্স রুমের বিশাল কাচের দরজাটি খুলে যায়। ভেতরে প্রবেশ করেন এফকে গ্রুপের বডিগার্ড এবং ম্যানেজমেন্ট টিম। আর ওনাদের ঠিক পেছনে অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে হেঁটে এলেন স্বয়ং চেয়ারম্যান ফারহান চৌধুরী। ওনার সাথে জুনিয়র ডিরেক্টর হিসাবে প্রবেশ করল আরিহাও।
ফারহান চৌধুরীকে কনফারেন্স রুমে ঢুকতে দেখে আবিরের হাতের ফাইলটা টেবিলের উপরের থেকে প্রায় পড়ে যাচ্ছিল। তার চোখ দুটো বিস্ময়ে চড়ক গাছ হয়ে গেল। আবির মনে মনে চিৎকার করে উঠল, আঙ্কেল! ফারহান আঙ্কেলই দেশের টপ কোম্পানি এফকে গ্রুপের মালিক মিস্টার চৌধুরী, আর আরিহাও ওনার সাথে এসেছে। আবিরের এই চরম অবাক হওয়া মুখের দিকে তাকিয়ে ফারহান চৌধুরী মুখে এক চওড়া ও রহস্যময় হাসি ফোটালেন। তিনি মনে মনে বললেন, কি আবির বাবা, সারপ্রাইজটা কেমন লাগলো? আরিহাও আবিরের দিকে তাকিয়ে চোখ টিপে মৃদু হাসল। ওয়েলকাম মিস্টার চৌধুরী, তাশরিফ গ্রুপে আপনাকে স্বাগতম। ওনারা হলেন আমার মেয়ে রাইসা এবং ও আমার ছেলে সমতুল্য, আমার কোম্পানির প্রধান স্তম্ভ, আমার পিএ আবির। ধন্যবাদ মিস্টার তাশরিফ। তবে আপনার পিএ আবিরকে আমার নতুন করে চেনার কিছু নেই। ও আমাদের খুব পুরনো এবং অত্যন্ত কাছের একজন মানুষ। ফারহান চৌধুরীর মুখে এই কথাটি শুনে সালমান সাহেব এবং রাইসা দুজনেই পুরো থমকে গেলেন। রাইসা ভ্রুকুচকে একবার আবিরের দিকে আরেকবার ফারহান চৌধুরীর দিকে তাকাতে লাগলো। কনফারেন্স রুমের ভেতরের পরিবেশ মুহূর্তের মধ্যে এক অদ্ভুত রহস্যে ঘেরা হয়ে উঠল। সালমান সাহেব এখন বুঝতে পারছেন না যে দেশের 1 নম্বর ইম্পোর্ট কিং ফারহান চৌধুরীর সাথে ওনার এই সাধারণ পিএ আবিরের কি সম্পর্ক হতে পারে। কনফারেন্স রুমের ভেতরের হালকা চাঞ্চল্য কাটিয়ে নিজেকে দ্রুত সামলে নেয় আবির। এখন আবেগের সময় নয়, এখন নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার সময়। আবির প্রজেক্টরের সামনে গিয়ে দাঁড়ায় এবং গভীর আত্মবিশ্বাসের সাথে তার প্রেজেন্টেশন শুরু করে। গুড মর্নিং এভরিওয়ান। আজ তাশরিফ গ্রুপ এবং এফকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এই যৌথ প্রজেক্টের মূল মডেলটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আবির তার নিখুঁত বিজনেস মডেলটি সবার সামনে তুলে ধরে। সে অত্যন্ত সূক্ষ্মভাবে ব্যাখ্যা করে কিভাবে এই ডিলটির মাধ্যমে 2 কোম্পানির ম্যানেজমেন্ট শতভাগ লাভবান হবে এবং কিভাবে ইম্পোর্ট সেক্টরে একচেটিয়া আধিপত্য বিস্তার করা সম্ভব। আবিরের কথা বলার ধরন, দূরদর্শিতা আর অসম্ভব সুন্দর স্ট্রাকচারাল গ্রাফিক্স দেখে স্বয়ং সালমান সাহেব নিজেই মুগ্ধ হয়ে যান। তিনি মনে মনে ভাবেন আবিরকে নিজের কোম্পানিতে নেওয়া ওনার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। আর ফারহান চৌধুরী তো আগে থেকেই আবিরের মেধার ভক্ত ছিলেন। আজ ওনার চোখ দুটো গর্বে চকচক করে ওঠে। দীর্ঘ আধ ঘন্টার প্রেজেন্টেশন শেষ করে আবির যখন ল্যাপটপ বন্ধ করে তখন পুরো কনফারেন্স রুম জুড়ে করতালির ঝড় বয়ে যায়। 2 কোম্পানির বড় বড় কর্মকর্তারা দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন। প্রেজেন্টেশন শেষে ফারহান চৌধুরী নিজেই সোফা থেকে উঠে আবিরের দিকে এগিয়ে আসেন। তিনি অত্যন্ত স্নেহের সাথে আবিরের স্যুটের ট্রাইটা হাত দিয়ে একটু ঠিক করে দেন। তারপর আবিরের কাঁধে হাত রেখে বলেন, এক্সিলেন্ট আবির, সত্যি অসাধারণ। আই অ্যাম উইশিং ফর ইয়োর সাকসেসফুল ব্রাইট ফিউচার। তুমি একদিন অনেক দূর যাবে বাবা। ধন্যবাদ আঙ্কেল, মানে থ্যাংক ইউ স্যার। এরপর সালমান সাহেব এবং ফারহান চৌধুরী অত্যন্ত আনন্দের সাথে পরস্পরের দিকে এগিয়ে যান এবং হ্যান্ডশেক করেন। টেবিলের উপরে রাখা ফাইলগুলোতে 2 তরফের সিগনেচার সম্পন্ন হয় এবং অফিসিয়ালি ডিলটি সাইন করা হয়। ডিল সাইন হওয়ার পর সালমান সাহেবের মনের ভেতরটা কৌতূহলটা আর চাপা থাকে না। মিস্টার ফারহান, ডিল তো ফাইনাল হলো, কিন্তু একটা বিষয় আমি এখনো বুঝতে পারছি না, আপনি আমাদের আবিরকে এত ভালো করে চিনেন কিভাবে? ও তো এই শহরে একদম নতুন, আর আপনি দেশের 1 নম্বর ইম্পোর্ট কিং। আপনাদের সাথে পরিচয়টা ঠিক কিভাবে হয়েছিল? সালমান সাহেবের এই প্রশ্নে আবির কিছুটা ঘাবড়ে যায়। সে চায় না সালমান আঙ্কেল ও রাইসা জানুক যে সে 1 বছর আগে এক রোমহর্ষক রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল। আবির চট করে ফারহান চৌধুরীর দিকে তাকায় এবং চোখের ইশারায় অনুরোধ করে যেন ওনারা সেই অ্যাক্সিডেন্টের কথা এবং আবিরের একাকিত্বের কথা এখন সালমান সাহেবকে না বলেন। ফারহান চৌধুরী আবিরের চোখের ইশারা মুহূর্তেই ধরে ফেলেন এবং মুখে এক চওড়া হাসি এনে সালমান সাহেবকে বলেন, আরে মিস্টার তাশরিফ, ভালো জিনিসের খোঁজ তো সবাই রাখে। আসলে কিছু মাস আগে আমি আবিরের ডিজিটাল মার্কেটিং ও কন্টেন্ট রাইটিংয়ের কিছু দারুণ কাজ দেখেছিলাম। ওনার মেধা দেখে আমি নিজে ওনাকে আমার এফকে গ্রুপে জয়েন করার জন্য বড় একটা অফার দিয়েছিলাম, কিন্তু ও তো অত্যন্ত সততার সাথে আমার অফার রিজেক্ট করে দেয়, কারণ ও তো অলরেডি আপনার কোম্পানিতে জয়েন করে ফেলেছিল। সেই থেকে এই রত্নটিকে আমি চিনি।
ও এই ব্যাপার। হ্যাঁ, আবির আসলে ভীষণ লয়াল একটা ছেলে। এদিকে কনফারেন্স রুমের এক কোণায় বাকিদের আড়ালে আবির আর আরিহা একটু সাইডে এসে কথা বলছিল। আরিহা আবিরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছিল। তা ভাইয়া, আমার বাবার দেওয়া সারপ্রাইজটা কেমন লাগলো? আপনার চোখ তো পুরো কপালে উঠে গিয়েছিল। ওরে আমার জুনিয়র ডিরেক্টর ম্যাম, তুমি যে বাবার সাথে এভাবে বসে আমাকে শক দেবে সেটা আমি স্বপ্নও ভাবিনি। খুব চালাক হয়ে গেছো, তাই না? আপনার মতো গুণী ভাইয়ের বোন বলে কথা, একটু চালাক তো হতেই হবে। আবির আর আরিহা দুজনে যখন হাসি মুখে খুব অন্তরঙ্গভাবে কথা বলছিল, তখন দূর থেকে সোফায় বসে রাইসা এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল। আরিহার মতো সুন্দরী ও উচ্চবংশীয় একটা মেয়ের সাথে আবিরের এমন সহজ ও মিষ্টি মাখামাখি দেখে রাইসার বুকের ভেতরে কেমন যেন একটা তীব্র ঈর্ষা আর রাগ চরচর করে খাড়া হতে লাগলো। রাইসা নিজের অজান্তেই তার কফির মগটা শক্ত করে চেপে ধরল। তার মনে হতে লাগলো আবির শুধু তসরিফ পরিবারের, অন্য কোনো মেয়ে কেন এসে আবিরের এত কাছে দাঁড়াবে। রাইসার ফর্সা মুখটা রাগে ওর অভিমানে মুহূর্তেই থমথমে হয়ে গেল। সফলভাবে ডিল সাইন হওয়ার পর সালমান সাহেবের আনন্দের আর সীমা রইল না। অফিস শেষ করে ওনার ঘোষণা অনুযায়ী সবাই মিলে সোজা চলে গেলেন ঢাকার একটি নামকরা লাক্সারি শপিং মলে। সালমান সাহেব এবং রিহানা বেগম জোর করে আবিরের জন্য বেশ কিছু দামি ব্র্যান্ডেড জামাকাপড়, স্যুট আর ট্রাভেল গিয়ার কিনে দিলেন। রাইসাও নিজের জন্য বেশ কিছু কেনাকাটা করলো। তবে শপিং মলের পুরোটা সময় রাইসার আচরণে একটা অদ্ভুত নীরবতা ছিল। কনফারেন্স রুমে আবির আর আরিহার সেই হাসি মুখের কথোপকথনটা রাইসার মনের ভেতরে কেমন যেন একটা খটকা তৈরি করে রেখেছে, যা ওর চেনা অহংকারী রূপটাকে বারবার দাঁড়িয়ে দিচ্ছিল। শপিং শেষ করে রাতে সবাই বাড়িতে ফিরে আসেন। ড্রয়িং রুমের ট্রাভেল ব্যাগগুলো গুছাতে গুছাতে রেহানা বেগম আবিরের দিকে তাকিয়ে পরম স্নেহে বললেন, আবির বাবা, তোমার সব পাসপোর্ট, জরুরি কাগজপত্র আর মালদ্বীপের রিসোর্টের বুকিংয়ের কপিগুলো ঠিকঠাক একটা ফাইলে গুছিয়ে নিয়েছো তো? শেষ মুহূর্তে যেন আবার কিছু ফেলে যেও না। জি আন্টি, আপনি একদম চিন্তা করবেন না। সব ডকুমেন্ট আমি অফিসের ফাইলে আর আমার হ্যান্ডব্যাগে ডাবল চেক করে নিয়েছি। ডিলও সাকসেসফুল। এবার শুধু আমাদের মনের আনন্দে ঘুরে আসার পালা। একদম ঠিক বলেছো বাবা। এই ডিলটার জন্য তুমি গত 2 দিন যেভাবে রাত জেগেছো, তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে। মালদ্বীপে গিয়ে তুমি একদম মন খুলে রেস্ট নেবে, কোনো অফিসের কাজ হবে না। রাইসা পাশে দাঁড়িয়ে সব শুনছিল, কিন্তু সে কোনো কথা না বলে নিজের ব্যাগটা নিয়ে ওপরে চলে গেল। দৃশ্য পরিবর্তন। পরের দিন সকাল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওনাদের মালদ্বীপের ফ্লাইট। সালমান সাহেব ওনার সামাজিক স্ট্যাটাস এবং আভিজাত্য বজায় রেখে একটি প্রিমিয়াম ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফার্স্ট ক্লাস ভিআইপি টিকিট বুক করেছিলেন। বিমানবন্দরের সব ফর্মালিটিস শেষ করে ওনারা যখন প্লেনে চড়লেন, তখন দেখা গেল সালমান সাহেব আর রেহানা বেগমের সিট একসাথে পড়েছে, আর রাইসা ও আবিরের সিট পড়েছে আরেকটি জোড়ায়। আপনারা অনেকেই হয়তো জানেন না যে বিশ্বের কিছু নামকরা লাক্সারি এয়ারলাইন্সের ফার্স্ট ক্লাস ভিআইপি কেবিনগুলো সাধারণ কোনো সিট নয়, বরং সেগুলো দেখতে অনেকটা ছোটোখাটো আলিশান ফ্ল্যাটের মতো হয়, যেখানে প্রাইভেসি বজায় রাখার জন্য স্লাইডিং ডোর থাকে এবং ভেতরে একটি মিনি ফ্রিজ, বড় এলইডি টিভি, আরামদায়ক রিক্লাইনার চেয়ার এবং একটি লাক্সারি ডাবল বেড পর্যন্ত থাকে। তো সালমান সাহেবের কল্যাণে আবির আর রাইসাকে ঠিক তেমনই একটু ভিআইপি লাক্সারি কেবিন দেওয়া হয়েছে। কেবিনের ভেতরে ঢুকে আবির হ্যান্ডব্যাগটা একপাশে রেখে রাইসার দিকে তাকালো। রাইসা জানালার পাশের চেয়ারটায় গিয়ে চুপচাপ বাইরের রানওয়ের দিকে তাকিয়ে আছে। আবিরের চোখ দুটো গত 2 দিনের ক্লান্তিতে ভেঙে আসছিল। সে একটু ইতস্তত করে রাইসাকে জিজ্ঞাসা করলো, আপু, আপনি কি এখন ঘুমাবেন নাকি টিভি বা অন্য কিছু দেখবেন? না, এক্ষুনি ঘুমাবো না। কেন বলো তো? আসলে আপু, এই প্রজেক্টের কাজের প্রেশারের গত 2 দিনে আমি একদমই ঘুমাতে পারিনি। চোখ দুটো ঘুমে আটকে আসছে। এখানে তো বেড একটাই, তাই এখন যেহেতু আপনি ঘুমাবেন না, আমি কি একটু বিছানা শুয়ে ঘুমিয়ে নিতে পারি? আসলে এই 2 দিন কোনো ঘুমাতে পারি নাই, তাই একটু ঘুমাবো।
আর আপনি ঘুমানোর সময় আমাকে ডেকে দেবেন, তখন আমি উঠে পড়ব। কোনো সমস্যা হবে না তো আপু? আবিরের এমন সরল আর ভদ্রচিত কথাগুলো শুনে রাইসার মনের ভেতরে জমে থাকা মেঘটা যেন মুহূর্তেই কেটে গেল। ওর ঠোঁটের কোণে এক মিষ্টি হাসির রেখা ফুটে উঠল। ও আবিরের ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে একটু নরম গলায় বলল, আচ্ছা সমস্যা নেই, ঘুমা। থ্যাংক ইউ আপু। আবির আর কথা না বাড়িয়ে বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল এবং চোখের পলক ফেলতেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। ওদিকে রাইসা জানালার পাশে বসে মেঘের উপরে প্লেন উড়ে যাওয়ার চমৎকার ভিউ দেখছিল। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা কেটে গেল। প্লেন এখন মাঝ আকাশে। মেঘের ওঠানামা আর এক টানা জার্নির কারণে রাইসার চোখেও এবার বেশ ভালো রকমের ঘুম জড়িয়ে আসছিল। ও ভাবল আবিরকে একবার ডেকে উঠিয়ে দেবে। রাইসা আলতো পায়ে বিছানার পাশে এসে দাঁড়ালো আবিরকে ডাকার জন্য, কিন্তু যেই ও ঝোঁকা দিয়ে আবিরের দিকে তাকালো, ওর হাতটা বাতাসে থমকে গেল। আবির গভীর ঘুমে লিপ্ত। ওর ক্লান্ত ফেসটা দেখতে এই মুহূর্তে একদম নিষ্পাপ শিশুর মতো লাগছে। কপালের উপরে কয়েক গোছা চুল আলগা হয়ে পড়ে আছে। রাইসা এক দৃষ্টিতে সেই মুখের দিকে তাকিয়ে রইল। ওর মনে হলো যে ছেলেটার কাজের গতিতে পুরো অফিস কাঁপে। ঘুমের ঘরে সে কতটা শান্ত। ওর মনে এক অদ্ভুত মায়ার জন্ম হলো। রাইসা মনে মনে ভাবল, থাক, ছেলেটা অনেক কষ্ট পেয়েছে, আর একটু ঘুমা। ওকে ডেকে তুলে ডিস্টার্ব করার কোনো মানে হয় না। রাইসা আর আবিরকে উঠালো না। বিছানাটা যেহেতু বেশ বড় ছিল, তাই রাইসা নিজেই খুব সাবধানে যেন কোনো শব্দ না হয় বিছানার একদম অপর প্রান্তে আবিরের দিকে পিঠ ফিরে আলতো করে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই রাইসাও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। আর ঠিক এরপরেই হয়ে গেল আমাদের সেই অঘটন। মাঝ আকাশে হঠাৎ করেই প্লেনটি একটি প্রচণ্ড শক্তিশালী এয়ার টার্বুলেন্সের বা বাতাসের ধাক্কার মুখে পড়ে। পুরো প্লেনটি আচমকা একটা বিকট শব্দ করে প্রচণ্ড জোরে কেঁপে ওঠে এবং নিচের দিকে একটা বড় ঝাঁকুনি খায়। ঘুমের ঘরে হঠাৎ এমন তীব্র ঝাঁকুনি আর প্লেনের দুলুনিতে রাইসা এবং আবির দুজনেই চরম আতঙ্কিত হয়ে ধরফর করে একসাথে জেগে ওঠে। আচমকা এই ঝাঁকুনির ধাক্কায় রাইসা নিজেকে নিয়ন্ত্রণ করে ধরে রাখতে না পেরে শটান আবিরের গায়ের উপরেই ছিটকে পড়ল গিয়ে। আর আবিরও আত্মরক্ষার তাগিদে এবং রাইসাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে ওর কোমরে হাত দিয়ে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। কেবিনের লাইটগুলো তখন হালকা কাঁপছে। রাইসার 2 হাত আবিরের চওড়া কাঁধ শক্ত করে আঁকড়ে ধরে আছে, আর ওর ফর্সা মুখটা একদম আবিরের বুকের খুব কাছে। দুজনের নিঃশ্বাসের গতি তখন অত্যন্ত তীব্র। আতঙ্কের চেয়েও এক অদ্ভুত অবর্ণনীয় রোমান্টিক অনুভূতির চাদরে যেন পুরো কেবিনটা ঢাকা পড়ে গেল। আবির এক দৃষ্টিতে রাইসার প্যানিকড ও সুন্দর চোখের দিকে তাকিয়ে আছে, আর রাইসাও স্তব্ধ হয়ে আবিরের চোখের দিকে তাকিয়ে নিজের হৃদস্পন্দনের দ্রুত ধুকধুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে। এই মায়ার শহরে যে ছেলেটিকে সবাই অপমান করেছিল, আজ মাঝ আকাশে এক রাজকন্যার হৃদস্পন্দন যেন ওর বুকেই এসে থমকে দাঁড়িয়েছে। মাঝ আকাশে প্লেনের সেই তীব্র ঝাঁকুনি যেন কেবিনের ভেতরের সময়টাকে এক মুহূর্তের জন্য থমকে দিয়েছিল। আবিরের বুকের উপরে ছিটকে পড়া রাইসা আর ওর কোমরে জড়িয়ে থাকা আবিরের হাত দুজনেই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। কিছুক্ষণের পর প্লেন স্বাভাবিক হতেই রাইসা চট করে নিজেকে সরিয়ে নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ওর ফর্সা গাল দুটো তখন লজ্জায় টকটকে লাল। আবিরও বেশ অপ্রস্তুত হয়ে দ্রুত উঠে বসল। আপু আসলে আই এম এক্সট্রিমলি সরি। আমি জাস্ট আপনাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে, মানে কোনো খারাপ উদ্দেশ্য নয়। না আবির, ইটস ওকে। আমি বুঝতে পেরেছি। আসলে প্লেনের ঝাঁকুনিটা এত জোরে ছিল যে আমি ব্যালেন্স রাখতে পারিনি। তোমার কোনো দোষ নেই, উল্টো তুমি ধরেছিলে বলে হয়তো আমি বড় কোনো চোট পাইনি। থ্যাংক ইউ। এই মিষ্টি লজ্জার রেশ নিয়েই ওনাদের বাকি জার্নিটা কেটে গেল। টানা কয়েক ঘন্টার ফ্লাইট শেষে প্লেন মালদ্বীপের মালের বিমানবন্দরে ল্যান্ড করে। সেখান থেকে রিসর্টের বিলাসবহুল স্পিডবোটে চড়ে ওনারা এসে পৌঁছালেন সেই স্বপ্নের রাজপ্রাসাদে, মালদ্বীপের অন্যতম সেরা ওভার ওয়াটার রিসর্ট। আবির ফ্রন্ট ডেস্কে গিয়ে ওনাদের জন্য বুক করা 2 বিশাল লাক্সারি ডুপ্লেক্স ভিলার চাবি নিয়ে এলো।
ফ্রেশ হয়ে বিকালে সবাই মিলে রিসর্টের প্রাইভেট বিচে হাঁটতে বের হলো। সালমান সাহেব আর রেহামা বেগম কিছুটা এগিয়ে যাচ্ছিলেন, আর আবির ও রাইসা ওনাদের কিছুটা পিছনে একসাথে হাঁটছিল। ঠিক তখনই ওনাদের সামনে দিয়ে রিসর্টের ফুড অ্যান্ড বিভারেজ ম্যানেজার কয়েকজন ধনাঢ্য বাঙালি টুরিস্টকে নিয়ে বিচের রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলেন। হঠাৎ ম্যানেজারের চোখ যায় আবিরের উপর। তিনি থমকে দাঁড়ালেন। এই ম্যানেজার আর কেউ নন, ঢাকার সেই নামকরা রেড রোজ ক্যাফে হোটেলের সাবেক ম্যানেজার শফিক সাহেব, যিনি 1 বছর আগে আবিরকে চাকরি থেকে বের করে দিয়েছিলেন। আরে তুমি আবির না, আমাদের ক্যাফে সেই ওয়েটার? কি বললেন শফিক সাহেব? এই ছেলেটি ওয়েটার? কিন্তু ওনার পরনের ব্র্যান্ডেড শার্ট আর জুতো দেখে তো মনে হচ্ছে কোনো কোটিপতির ছেলে। হ্যাঁ? আরে ফাহিম সাহেব, ওনার পোশাক দেখে ধোকা খাবেন না। এই ছেলে আমাদের হোটেলে কাজ করত। একদিন কাস্টমারের দামি জুতোয় কফি ফেলে দেওয়ায় আমি নিজে ওনাকে থাপ্পড় মেরে হোটেল থেকে বের করে দিয়েছিলাম। তাবির, মালদ্বীপে কেন এসেছিস? এখানেও কোনো নামি রিসোর্টে প্লেট ধর কাজ পেয়েছিস নাকি রে? ও গড, শফিক সাহেব, আমি তো ভাবলাম কোনো বড়লোক বিজনেস ম্যাগনেট। তা কার ট্রাভেল ব্যাগ টেনে এখানে আসার টাকা জোগাড় করলি রে ফকিরের বাচ্চা? নাকি এই পাশে থাকা সুন্দরী ম্যাডামের বডিগার্ডের চাকরি পেয়েছিস? শফিক সাহেব আর ওনার সাথে থাকা টুরিস্টদের এই চরম অপমানজনক কথাগুলো বিচের শান্ত বাতাসে বিষ ছড়িয়ে দিল। কথাগুলো শোনা মাত্রই সামনে এগিয়ে যাওয়া সালমান সাহেব আর রিহানা বেগম রাগে ধক করে ঘুরে দাঁড়ালেন। কিন্তু আবির একদম শান্ত রইল। ওনার মুখে এক রহস্যময় ঠান্ডা হাসি। রাইসা আর নিজেকে ধরে রাখতে পারল না, রাগে ওর পুরো শরীর কাঁপতে শুরু করলো। ও শফিক সাহেবের সামনে গিয়ে সোজা দাঁড়িয়ে চিৎকার করে উঠল, মুখ সামলে কথা বলুন। কাকে ফকির বলছেন আপনারা? হ্যাঁ, কার এত বড় সাহস যে আমার আবিরকে অপমান করে? ম্যাডাম, আপনি হয়তো ওনার আসল পরিচয় জানেন না। ওই সামান্য একটা হোটেলের চাকর ছিল। আপনি ওনার চেহারা দেখে ভুলে যাচ্ছেন। শাট আপ, জাস্ট শাট আপ। সালমান সাহেবের রাগান্বিত কণ্ঠস্বর শুনে শফিক সাহেব আর ওনার সঙ্গীরা মুহূর্তের মধ্যে কেঁপে উঠলেন। সালমান সাহেব দ্রুত পায়ে এগিয়ে এসে শফিক সাহেবের ঠিক সামনে দাঁড়ালেন। ওনার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে আছো আর কাকে নিয়ে নোংরা কথা বলছো? ও তাশরিফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রধান স্তম্ভ। ও আজ কোটি টাকার প্রজেক্টের হ্যান্ডেল করে, আর তুমি ওকে প্লেট ধোয়ার খোঁড়া দিচ্ছ? শফিক সাহেব সালমান সাহেবের নাম শুনে পুরো ফ্যাকাশে হয়ে কাঁপতে কাঁপতে বলে, সালমান তাশরিফ সাহেব? স্যার, আমি বুঝতে পারিনি। তোমাদের মতো নিচু মানসিকতার মানুষ অতীত নিয়ে খোঁটা দেয়, কারণ বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা তোমাদের নেই। আবির আজ যেখানে দাঁড়িয়ে আছে, ওনার যোগ্যতার 1% তোমাদের চাটুকারদের মধ্যে নেই। শফিক সাহেব, আজই এই রিসোর্টের মেইন ম্যানেজমেন্টের কাছে ওনার নামে কমপ্লেন যাবে। ওনার মতো থার্ড ক্লাস মেন্টালিটির লোক এই লাক্সারিয়াস রিসোর্টের ম্যানেজার থাকার যোগ্য নয়। ওনার চাকরি আজই শেষ। রাইসার কথা শুনে শফিক সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওনার সাথে থাকা ফাহিম আর নাবিলা লজ্জায় আর অপমানে মাথা নিচু করে সেখান থেকে দ্রুত কেটে পড়ার চেষ্টা করতে লাগলো। শফিক সাহেবের আবিরের দিকে তাকিয়ে হাত জোর করে চাইলেন, কিন্তু আবির ওনার দিকে একবারও না তাকিয়ে রাইসার দিকে তাকিয়ে মৃদু হাসল। তাকাবো, ওনাদের মতো মানুষদের উপর রাগ করে এই সুন্দর বিকেলটা নষ্ট করার কোনো মানে হয় না। যারা মানুষকে ওনার পেশা আর অতীত দিয়ে বিচার করে, ওনারা নিজেই নিজেদের চোখে ছোট। আঙ্কেল চলুন সমুদ্রের অপাসটা ঘুরে আসি। আবিরের এই রাজকীয় ব্যক্তিত্ব আর শান্ত ভাব দেখে সালমান সাহেব এবং রাইসা ওনার প্রতি আরও বেশি মুগ্ধ হয়ে গেলেন। যে ছেলেটিকে একসময় সবাই অপমান করে দাঁড়িয়ে দিয়েছিল, আজ ওনার সাফল্যের আর ব্যক্তিত্বের এক একটি ঝলক সবাইকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। বিচের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর শফিক সাহেবদের অহংকার ধুলোয় মিশিয়ে দিয়ে সালমান সাহেব আর রিহানা বেগম ভিলাতে ফিরে যান। তবে আবির আর রাইসা রিসোর্টের একটি শান্ত নিরিবিলি ডকিং জেটিতে এসে বসে। চারপাশটা একদম নিঝুম, শুধু সমুদ্রের মৃদু ঢেউয়ের শব্দ। এখানে এসে বসো আবির, অত দূরে দাঁড়িয়ে আছো কেন? জি আচ্ছা,
আসলে বিকালে ওই লোকগুলোর আচরণের জন্য আমি সত্যি দুঃখিত রাইসা আপু। আমার অতীতের কারণে আপনাদেরও। একদম ওসব ভাববে না আবির। বিকেলে যেভাবে তুমি শান্ত থেকে ওদের বুঝিয়ে দিলে যে তুমি কি, তখন থেকে তোমার প্রতি আমার সম্মান আরও বেড়ে গেছে। ওদেরকে পেছনে ফেলে দাও। তুমি এখন আমাদের পুরো কোম্পানির স্তম্ভ, আর আমার খুব কাছের একজন। আপনার এই ভরসাটাই আমার সবচেয়ে বড় শক্তি রাইসা আপু। চলো, অনেক রাত হলো, কাল কিন্তু আমাদের অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তাড়াতাড়ি ঘুমাতে হবে। পরের দিন সকাল, মালদ্বীপের নীল আকাশে ঝলমলে রোদ। সালমান সাহেব এবং রেহানা বেগম ভিলার প্রাইভেট পুলে সময় কাটানোর সিদ্ধান্ত নেন। তাই আবির আর রাইসা দুজনে মিলে বের হয় মালদ্বীপের বিখ্যাত কিছু স্পট আর লোকাল আইল্যান্ড ঘুরে দেখার জন্য। ওনারা একটি প্রাইভেট স্পিডবোট নিয়ে হুলা হুমালের একটি শান্ত সৈকতের উদ্দেশ্যে রওনা হন। রাইসা স্পিডবোটের একদম সামনে বাতাসের মধ্যে দাঁড়িয়ে 2 হাত বাড়িয়ে দেয়। ও আবির, এখানকার বাতাসটা এত দারুণ, একটু এদিকে আসো না। একা একা কেন পেছনে বসে আছো? আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন রাইসা আপু, ব্যালেন্স হারালে কিন্তু সরাসরি সমুদ্রের নীল পানিতে গিয়ে পড়বেন। আবির সাবধান করলেও রাইসা শোনে না। তখনই হঠাৎ রাইসা আচমকা স্পিডবোট একটা মোড় নিতেই রাইসা একটু দুলতে থাকে। ও আবির! আবির দ্রুত রাইসার কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নেয়। সাবধান রাইসা আপু, আমি তো আগেই বলেছিলাম। রাইসা আবিরের একদম বুকের সাথে মিশে যায়। বাতাসের কারণে ওর চুলের কয়েকটা গোছা আবিরের মুখে এসে পড়ে। দুজনেই কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে একে অপরের চোখের পানে তাকিয়ে থাকে। রাইসা এবার আর নিজেকে সরিয়ে নেয় না, বরং আবিরের কাঁধে হাত রেখে একটু হেসে বলে, তুমি থাকতে আমার পানিতে পড়ে যাওয়ার ভয় নেই আবির। চলুন রাইসা আপু, ওই দ্বীপটাতে নামা যাক। ওনারা একটি লোকাল আইল্যান্ডে নামেন। সেখানকার ছোট ছোট রঙিন রাস্তা আর ঐতিহ্যবাহী দোকানগুলো ঘুরে দেখছিলেন। রাইসা একটি লোকাল সুভেনির শপে ঢুকে একটা মুক্তার ব্রেসলেট দেখছিল। আবির দেখো তো, এই ব্রেসলাইটটা কেমন? এটা আপনার হাতে একদম মানাচ্ছে না রাইসা আপু। তাই? আমার তো বেশ পছন্দ হয়েছিল। আবির দোকানের অন্য একটা কর্নার থেকে একটি অত্যন্ত নিখুঁত ধপধপে সাদা বিরল সাগরের মুক্তোর তৈরি নেকলেস আর ব্রেসলেট সেট নিয়ে আসে। কারণ আপনার জন্য এই সাধারণ ব্রেসলেট নয়, এই রাজকীয় সেটই পারফেক্ট। এটা আমার তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার রাইসা আপু। এটা আমার জন্য? কিন্তু আবির, এটা তো অনেক দামি। আপনার ওই সুন্দর হাসির চেয়ে দামি আর কিছুই হতে পারে না। আমি কি এটা আপনাকে পরিয়ে দিতে পারি? দাও। আবির খুব সাবধানে পরম মায়ায় রাইসার নরম কবজিতে মুক্তার ব্রেসলেটটি পরিয়ে দেয়। আবিরের আঙুলের আলতো ছোঁয়া রাইসার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তোলে। রাইসা ব্রেসলেটটার দিকে তাকিয়ে আলতো করে আবিরের হাতটা শক্ত করে ধরে ফেলে। ওনারা আঙুলের ফাঁকে আঙুল গলিয়ে লোকাল আইল্যান্ডের রাস্তা দিয়ে হাঁটতে থাকেন। দুপুর গড়িয়ে বিকেল নামতে ওনারা ফিরে আসেন রিসর্টের একটি আন্ডার ওয়াটার রেস্টুরেন্টে, যেখানে চারপাশটা কাঁচের তৈরি এবং মাথার উপর দিয়ে রঙিন মাছ সাঁতার কাটছে। ওনাদের জন্য একটি এক্সক্লুসিভ ক্যান্ডেল লাইট লাঞ্চের ব্যবস্থা করেছিল আবির। ওয়াও আবির, পানির নিচে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, আমি ভাবতেই পারিনি। তুমি সত্যি সব কিছু খুব পারফেক্টলি প্ল্যান করো। আপনার ভালো লেগেছে? এটাই আমার সবচেয়ে বড় সার্থকতা। আসলে রাইসা আপু, আপনাকে খুশি দেখতে আমার নিজেরই খুব ভালো লাগে। আবির, আমি একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে উত্তর দেবে? জি বলুন রাইসা আপু, কি জানতে চান? তোমার এই মনে কখনো কেউ আসেনি? মানে কাউকে কি তোমার ভালো লেগেছে কখনো? আমার এই মনে অন্য কারো জায়গা অলরেডি হয়ে গেছে রাইসা আপু, সেখানে আর কেউ আসতে পারবে না। কার জায়গা হয়েছে শুনি, নামটা বলা যাবে? সময় হলে নিজে জানতে পারবেন। এখন খেয়ে নিন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলায় ওনারা যখন মেইন ভিলার প্রাইভেট ডেকে ফিরে আসেন, তখন সালমান সাহেব আর রেহানা বেগম ওনাদের জন্য অপেক্ষা করছিলেন। রাইসার হাতে সেই মুক্তার ব্রেসলেট আর দুজনের মুখের অমলিন হাসি দেখে রেহানা বেগম সালমান সাহেবের কানে কানে কিছু একটা বলেন এবং দুজনেই হেসে ওঠেন।
কি হে টুরিস্টরা, মালদ্বীপের লোকাল আইল্যান্ড কেমন ঘুরলে? আমাদের আবির তো রাইসাকে খুব ভালোই গাইড করছে দেখছি। বাহ রাইসা, ব্রেসলেটটা তো ভারী সুন্দর। কে পছন্দ করে দিল রে? মা, ওটা আসলে আবির আমাকে গিফট করেছে। ওরা চয়েস দারুণ। ওনার চয়েস সবসময় সেরা রেহানা, বিজনেসেও যেমন পার্সোনাল লাইফেও তেমন। আচ্ছা শোনো আবির, আগামীকাল রিসোর্টের ওনারা আমাদের জন্য একটা স্পেশাল ক্রুজ পার্টির আয়োজন করেছেন। সেখানে মালদ্বীপের অনেক বড় বড় বিজনেসম্যান আসবে। আমি চাই তুমি সেখানে আমাদের কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকো। জি আঙ্কেল, আপনি যখন বলছেন আমি অবশ্যই থাকবো। সব প্রিপারেশন আমি রাতেই করে রাখবো। রাতের খাবার শেষ করে সবাই যার যার রুমে চলে যায়, কিন্তু আবির আর রাইসা দুজনের কারোরই চোখে ঘুম আসছিল না। রাইসা ব্যালকনিতে এসে দাঁড়ায়, আর ঠিক পাশের ব্যালকনি থেকে আবিরও এসে দাঁড়ায়। আবির, ঘুমাওনি এখনো? না রাইসা আপু, আজকের দিনটা এত সুন্দর ছিল যে ঘুমাতে ইচ্ছে করছে না। আপনার ব্রেসলেটটা কেমন লাগছে? খুব সুন্দর। থ্যাংক ইউ আবির, আজ আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ রাইসা আপু, আমার মতো একজন মানুষকে আপনার এত কাছে আসার সুযোগ দেওয়ার জন্য। শুভরাত্রি। শুভরাত্রি আমার স্পেশাল আবির। চাঁদের আলোয় সমুদ্রের বুকে যখন দুটি মনের দূরত্ব বিলীন হয়ে যাচ্ছিল, তখন ওনারা জানতো না যে আগামীকালের ক্রুজ পার্টিতে ওনাদের জন্য অপেক্ষা করছে এক মস্ত বড় চমক এবং এক নতুন ঝড়। মালদ্বীপের সেই শান্ত রূপালী রাত পেরিয়ে অবশেষে ওনাদের বহু প্রতীক্ষিত ক্রুজ পার্টির সকালটা হাজির হলো। সমুদ্রের বুকে ভাসমান এক বিশাল ও বিলাসবহুল 7 স্টার ক্রুজ শিপে এই আন্তর্জাতিক বিজনেস পার্টির আয়োজন করা হয়েছে। সালমান সাহেবের কথা মতো আবির আজ একটা রয়্যাল ব্লু 3 পিস স্যুট পরেছে, যাতে ওনাকে দেখতে কোনো রাজপুত্রের চেয়ে কম লাগছিল না। আর রাইসা পরেছে একটি গর্জিয়াস নেভি ব্লু গাউন। দুজনকে একসাথে ক্রুজের ডেকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে হচ্ছিল ওনারা যেন একে অপরের জন্যই তৈরি হয়েছেন। ক্রুজ শিপের ভেতর যখন লাইভ জ্যাজ মিউজিক বাজছে, দেশ বিদেশের নামকরা বিজনেস টাইকুনরা গ্লাস হাতে ঘুরে বেড়াচ্ছেন আর ব্যবসায়িক আলোচনা করছেন। সালমান সাহেব এবং রেহানা বেগম একপাশে দাঁড়িয়ে মালদ্বীপের মিনিস্টারের সাথে কথা বলছিলেন। আবির আর রাইসা ওনাদের থেকে কিছুটা দূরে ক্রুজের রেলিং ধরে দাঁড়িয়ে সমুদ্রের নীল জলরাশির দিকে তাকিয়েছিল। আবির, আজ তোমাকে কিন্তু সত্যি দারুণ লাগছে। ব্লু কালারটা তোমাকে খুব মানিয়েছে। ধন্যবাদ আপু, আসলে আঙ্কেল জোর করে স্যুটটা কিনে দিয়েছিলেন, আর আপনাকেও আজ অসম্ভব সুন্দর লাগছে। এই গ্রাউন্ডে আপনাকে ঠিক নীল পরীর মতো দেখাচ্ছে। বাবা, আজ দেখছি বেশ গুছিয়ে প্রশংসা করতে পারছো। তা কাল রাতে যে বললে তোমার মনে অলরেডি কারো জায়গা হয়ে আছে, আজ কি ওনার নামটা জানা যাবে নাকি এখনও সিক্রেট রাখবে? কিছু কথা না বলাই সুন্দর রাইসা আপু, সময় হলে আপনি এমনিতেই সব বুঝতে পারবেন। আমি যদি এক্ষুনি বুঝতে চাই তাহলে? আবির আর রাইসার এই মিষ্টি রোমান্টিক কথোপকথনের মাঝেই হঠাৎ ওনাদের পেছনে একজোড়া চেনা কণ্ঠস্বর শোনা গেল। কণ্ঠস্বর দুটোতে এক চরম অহংকার আর অবকাশ সুর। ওনারা হলেন ঢাকার নাম করা এক টেক্সটাইল মিলের মালিকের বকাটে ছেলে ইমতিয়াজ এবং ওনার বান্ধবী সাইলা। ইমতিয়াজ ও সাইলা হাত জোড়া লাগিয়ে আবির ও রাইসার ঠিক সামনে এসে দাঁড়ালো। ইমতিয়াজের চোখ দুটো আবিরকে দেখে রাগে আর হিংসায় জ্বলছিল। এই ইমতিয়াজ হলো আবিরের সেই পুরনো কলেজের সব চাইতে ধনী এবং প্রভাবশালী ছাত্র, যে একসময় আবিরের গরিব ব্যাকগ্রাউন্ড নিয়ে পুরো কলেজের সামনে ওনাকে থাপ্পড় মেরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। ও মাই গড, শাইলা একটু ভালো করে দেখো তো ওনার পাশে কে দাঁড়িয়ে আছে। এটা আমাদের কলেজের সেই স্কলারশিপের ফকির আবির না, যে টাকার অভাবে পরীক্ষার ফি দিতে না পেরে আমাদের পা ধরতে আসছিল? আরে হ্যাঁ, ইমতিয়াজ। ও তো আমাদের ক্লাসের সবার অ্যাসাইনমেন্ট টাকার বিনিময়ে লিখে দিত। তা আবির, এই দামি আন্তর্জাতিক ক্রুজ পার্টিতে তুই এই দামি স্যুট পরে কি করছিস? এখানে কি কাঁচের গ্লাস পরিষ্কার করার বা ওয়েটারের কাজ নিয়ে এসেছিস নাকি রে? ইমতিয়াজের এই আকস্মিক চিৎকারে চারপাশের বেশ কয়েকজন ভিআইপি গেস্ট ওনাদের দিকে ঘুরে তাকালেন।
সালমান সাহেব আর রেহানা বেগমও দ্রুত পায়ে ওনাদের দিকে এগিয়ে এলেন। রাইসার চোখ দুটো রাগে মুহূর্তের মধ্যে লাল হয়ে উঠল, কিন্তু আবির আগের মতোই শান্ত। ওনার ঠোঁটের কোণে সেই চেনা রহস্যময় হাসি। মুখ সামলে কথা বলুন যুবক। আপনারা কার সাথে কিভাবে কথা বলছেন সেই জ্ঞান কি আপনাদের নেই? ও আমাদের কোম্পানির মেইন পিলার, আমার পিএ এবং ফিউচার ডিরেক্টর আবির। ওনার মেধা দিয়ে আজ আমাদের কোম্পানি কোটি টাকার ডিল পেয়েছে। আরে আঙ্কেল, আপনি ওনার এই শুটবুট পড়া চেহারা দেখে ধোকা খাচ্ছেন। ও একটা সামান্য রিক্সাওয়ালা ছেলে, কলেজের সস্তা চোর ছিল একটা। ও আপনার পকেট মেরে এখানে বাবু সেজে ঘুরছে। ওনার মতো একটা রাস্তার ফকিরকে এই ভিআইপি ক্রুজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বের করে দেওয়া উচিত। ইমতিয়াজের এই নোংরা আর অতীতের মিথ্যা অপবাদগুলো রাইসা আর এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারল না। ওনার আবিরকে কেউ এইভাবে সবার সামনে অপমান করবে, তা ও বেঁচে থাকতে হতে দেবে না। রাইসা ইমতিয়াজের ঠিক সামনে গিয়ে সোজা দাঁড়িয়ে ওনার ফর্সা হাতটা বাতাসে তুলল এবং আচমকা একটি বিকট শব্দ। রাইসা সবার সামনে ইমতিয়াজের গালে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। পুরো ক্রুজের হলের ভেতরে শ্মশানের নিরাপত্তা নেমে এলো। ইমতিয়াজ ওনার গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে রাইসার দিকে তাকিয়ে রইল। জাস্ট শাট আপ। আর একটা নোংরা শব্দ যদি তোমার মুখ থেকে বের হয় তবে আমি তোমাকে এই ক্রুজ থেকে সরাসরি সমুদ্রে ছুঁড়ে ফেলে দেব। কার ব্যাপারে কথা বলছো তুমি? হ্যাঁ, ও চোর, ও ফকির। তোমার মতো 100টা অহংকারীকে কিনে নেওয়ার যোগ্যতা আমার আবির হোনার মেধা দিয়ে রাখে। তোমরা টাকার অহংকার করো না। আজ তোমরা যে ক্রুজে বসে পার্টি করছো, এই পুরো ক্রুজ শিপটার মালিককে জানো? রাইসার এই থাপ্পড় আর গর্জন দেখে সাইলা ভয়ে কাঁপতে কাঁপতে পেছাতে লাগলো। ঠিক তখনই হলের পেছন থেকে একদল ক্রুজের বডিগার্ড এবং রয়্যাল ক্যাপ্টেন দ্রুত পায়ে হলের ভেতরে প্রবেশ করলেন। ক্যাপ্টেন সোজা এগিয়ে গেলেন এবং ইমতিয়াজকে এড়িয়ে গিয়ে আবিরের সামনে গিয়ে অত্যন্ত সম্মানসূচক স্যালিউট ঠুকলেন এবং মাথা নিচু করলেন। গুড ইভিনিং স্যার, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্য ডিস্টারবেন্স। এই ক্রুজের মেন সিকিউরিটি আপনার পারমিশন ছাড়া ওনাদের ভেতরে ঢুকতে দিয়েছে। এটা আমাদের ভুল। আপনি শুধু অর্ডার করুন স্যার, এই ক্রুজ থেকে কাকে ঘাড় ধরে বের করে সমুদ্র ফেলে দিতে হবে। ওনারা যত বড় বিজনেসম্যানের ছেলেই হোক না কেন, আমাদের রয়্যাল শিপিং লাইসেন্স রুলস অনুযায়ী ওনাদের এখনই ক্রুজ থেকে বের করে দেওয়া হবে। কারণ ক্যাপ্টেন একটু থেমে পুরো হলের গেস্টদের দিকে ঘুরে তাকিয়ে বুক ফুলিয়ে ঘোষণা করলেন, কারণ এই 7 স্টার লাক্সারিস ক্রুজ শিপ এবং পুরো রয়্যাল শিপিং লাইন্স গ্লোবাল কোম্পানির একমাত্র এবং প্রকৃত মালিক স্বয়ং স্যার আবির রহমান, যিনি বিশ্বের শীর্ষ তরুণ মাল্টিবিলিয়নার এবং হিডেন ইনভেস্টর। ক্যাপ্টেনের এই লাইভ অ্যানাউন্সমেন্ট শোনা মাত্রই হলের ভিতর যেন একটা বিশাল পারমাণবিক বোমা ফাটল। ইমতিয়াজ আর সাইলার চোখ দুটো কোটর থেকে বের হয়ে আসার উপক্রম হলো। ইমতিয়াজের পুরো শরীর কাঁপতে কাঁপতে উনি মেঝেতে পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। ওদিকে সালমান সাহেব আর রেহানা বেগমও নিজেদের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। রাইসা আবিরের দিকে তাকালো। ওনার চোখ দিয়ে তখন আনন্দের জল গড়িয়ে পড়ছে। যে ছেলেটিকে ও এতদিন নিজের মনে জায়গা দিয়েছিল, সে শুধু ওনার কোম্পানির স্তম্ভ নয়, সে তো ওনাদের ভাবনার চেয়েও 1000 গুণ বড় এক বিশ্ব সেরা বিলিনিয়ার। ক্রুজের ক্যাপ্টেনের সেই অবিশ্বাস্য ঘোষণা পুরো হলের পরিবেশকে যেন 1 সেকেন্ডে বরফ বানিয়ে দিল। ইমতিয়াজ আর সায়লা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে কাঁপছে। সালমান সাহেব আর রেহানা বেগম স্তব্ধ হয়ে আবিরের দিকে তাকিয়ে আছেন, যেন ওনারা এই মাত্র কোনো অলৌকিক ঘটনা দেখলেন। রাইসার চোখ দিয়ে তখনও আনন্দের অশ্রু ঝরছিল। আবির এতক্ষণ শান্ত থাকলেও এবার ওনার ব্যক্তিত্বে এক রাজকীয় গাম্ভীর্য ফুটে উঠল। ও ইমতিয়াজের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। কি হলো ইমতিয়াজ, কথা বলছো না কেন? রিক্সাওয়ালার ছেলে, স্কলারশিপের ফকির, আরও অনেক কিছুই তো বললে। আজ তুমি যে বিলাসবহুল জাহাজে দাঁড়িয়ে আবুযাত্রার গল্প করছো, এই পুরো জাহাজের বাতাসটুকু ব্যবহার করার যোগ্যতা তোমার নেই। আবির, আই এম সরি। আমি সত্যি বুঝতে পারিনি তুমি এত বড়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
ওরা এই ক্রুজের পরিবেশ নষ্ট করছে। ওদের সিকিউরিটি দিয়ে এখনই বের করে দাও এবং ওদের ব্ল্যাক লিস্টেড করো। রয়্যাল শিপিং লাইন্সের কোনো চেইন বা রিসোর্টে ওদের যেন আর কখনো প্রবেশ করতে না দেখা যায়। ইয়েস স্যার, রাইট নাও। ক্যাপ্টেনের ইশারায় 4 জন বিশাল দেহী সিকিউরিটি গার্ড এসে ইমতিয়াজ আর সায়লাকে সবার সামনে ঘাড় ধাক্কা দিয়ে হলরুম থেকে বের করে নিয়ে গেল। হলের বাকি সমস্ত গেস্টরা তখন করতালি দিয়ে আবিরের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন। এবার আবির ঘুরে দাঁড়ালো সালমান সাহেব আর রেহানা বেগমের দিকে। ওনার মুখের সেই কড়া ভাবটা এক নিমেষে মিলিয়ে গিয়ে সেখানে এক বিনয়ী ও নরম ভাব চলে এলো। ও মাথা নিচু করে সালমান সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। আঙ্কেল আন্টি, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে আমার এই পরিচয়টা লুকিয়েছিলাম। আসলে আমি চেয়েছিলাম মানুষ আমার 20 টাকার পরিচয় দেখে প্রফেশনাল লাইফে মূল্যায়ন না করুক, আমার কাজ আর মেধা দেখে মূল্যায়ন করুক। আপনারা আমাকে যে ভালোবাসা আর সম্মান দিয়েছেন তা আমার এই বিলিয়নিয়ার পরিচয়ের চেয়ে অনেক বড়। আবির রে, তুমি আমাদের কাছে ক্ষমা চাচ্ছ? আজ তুমি আমাদের যে সম্মান এনে দিলে তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি তো ভেবেছিলাম আমি তোমাকে সুযোগ দিয়েছি, কিন্তু আজ বুঝলাম তুমি আমাদের ধন্য করেছো। তুমি সত্যি এক রত্ন বাবা। আমি তো প্রথম দিন থেকেই জানতাম আমার আবির বাবা সাধারণ কেউ হতেই পারে না। তোমার এই সাফল্য আজ আমাদের বুকটা গর্বে ভরে গেছে। রাইসা এতক্ষণ একপাশে দাঁড়িয়ে চুপচাপ এই দৃশ্য দেখছিল। ওর মনে জমে থাকা সমস্ত দ্বিধা এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেছে। ও আবিরের দিকে এগিয়ে এলো। ওর চোখ দুটো এখনো ভেজা, কিন্তু ঠোঁটের কোণে এক অপরূপ মিষ্টি হাসি। তাহলে এইটাই ছিল তোমার সেই বড় সিক্রেট, বিশ্বের শীর্ষ হিডেন বিলিয়নিয়ার? আর আমি পোকার মতো তোমাকে আমাদের ছোট কোম্পানিতে ধরে রাখার চেষ্টা করেছিলাম। কোম্পানির সাইজ দিয়ে তো সম্পর্কের গভীরতা মাপা যায় না রাইসা আপু। আপনি আর আঙ্কেল আমাকে যে আপন করে নিয়েছেন সেটা আমার এই 1000 কোটি টাকার চেয়ে অনেক বেশি দামি। এইভাবেই ক্রুজ পার্টিতে আবিরের আসল পরিচয় প্রকাশ পাওয়ার পর সবার মুখে ওনার প্রশংসার জোয়ার বয়ে গেল। এই ঘটনার পর এইভাবেই ওনাদের মালদ্বীপ ট্যুরের বাকি 3 দিন কেটে যায়। এই 3 দিনে আবির আর রাইসার সম্পর্ক আর কোনো প্রফেশনাল গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না। ওনারা একসঙ্গে সমুদ্রের পাড়ে হেঁটেছেন, নীল জলরাশিতে স্পিডবোট রাইড করেছেন এবং চমৎকার সব মুহূর্ত শেয়ার করেছেন। রাইসার মনে আবিরের জন্য যে ভালোবাসা আর শ্রদ্ধা ছিল তা যেন আরও গভীর হতে শুরু করেছে। আর আবিরের চোখেও ছিল রাইসার প্রতি এক মায়াবী ভালো লাগা। দৃশ্য পরিবর্তন 3 দিন পরে অবশেষে ওনাদের সেই স্বপ্নের মালদ্বীপ সফর শেষ করে দেশে ফেরার দিন চলে এলো। মালের বিমানবন্দর থেকে ওনারা আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলেন। এবারের প্লেন জার্নিটা ছিল অন্যরকম। আবিরের পাশে বসে রাইসা সারাক্ষণ ওনার অতীত স্ট্রাগল এবং কীভাবেও আজকের এই অবস্থানে পৌঁছালো সেই অবিশ্বাস্য সফলতার গল্প শুনছিল। কয়েক ঘন্টার ফ্লাইট শেষে প্লেন অবশেষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে। প্লেন থেকে নামার পর দেখা গেল বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে তাসরিফ গ্রুপের চমৎকার লাক্সারি গাড়িগুলো ওনাদের রিসিভ করার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আবির, এই মালদ্বীপ সফরটা আমার জীবনের সেরা সফর ছিল। আজ থেকে তুমি আমাদের অফিসের শুধু পিএ নাও। তুমি কাল থেকে কোম্পানির নতুন বোর্ডে জয়েন করছো। ধন্যবাদ আঙ্কেল, আপনার এই ভরসা আমি সবসময় রাখার চেষ্টা করব। অনেক জার্নি ধকল গেছে, চলো এবার সবাই মিলে বাড়ি ফেরা যাক। যে ছেলেটিকে সবাই অপমান করে এই শহর থেকে তাড়িয়ে দিয়েছিল, আজ সে যখন সগৌরবে এই মাটিতে পা রেখেছে, তখন এই শহরের প্রতিটি মানুষ ওনার পায়ের নিচে মাথা নত করতে বাধ্য হবে। আবির যখন ওনার সেই চেনা চশমা আর শান্ত হাসি নিয়ে সালমান সাহেবের গাড়িতে চড়ে বসলেন, ওনার চোখের দৃষ্টি তখন ছিল অত্যন্ত তীক্ষ্ণ। ওনারা জানতো যে এই ঢাকা শহরে এখন ওনার আসল বিলিয়নিয়ার পরিচয় এবং ওনার এই রাজকীয় প্রত্যাবর্তন দেখার জন্য ওনার পুরনো শত্রুরা উৎপেতে আছে। মালদ্বীপ থেকে সগৌরবে দেশে ফেরার পরদিন সকাল। সালমান সাহেবের ড্রয়িং রুমে আজ এক অন্যরকম ব্যস্ততা।
আবির নিজে সকাল সকাল সালমান সাহেবের পরিবার ছাড়াও ওনাদের পারিবারিক ঘনিষ্ঠ বন্ধু ফারহান সাহেবের ফ্যামিলিকেও বিশেষ এক নিমন্ত্রণে ওনাদের বাড়িতে ডেকে পাঠায়। সবাই ড্রয়িং রুমে এসে বসার পর চারপাশের পরিবেশটা বেশ গম্ভীর হয়ে ওঠে। আবির সোফার সামনে এসে দাঁড়ালো। ওনার পরনে আজ সাদা পাঞ্জাবি, চোখে সেই চেনা শান্ত চশমা। ও সবাইকে বসার অনুরোধ করে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে কথা বলা শুরু করলো। আমি আজকে এখানে আপনাদের কিছু অত্যন্ত জরুরি কথা বলার জন্য একসাথে করেছি। আশা করি আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আবিরের গলার স্বরে এক অদ্ভুত দৃঢ়তা আর একই সাথে লুকিয়ে থাকা এক চাপা কষ্ট টের পেয়ে সালমান সাহেব, রেহানা বেগম, ফারহান সাহেব এবং রাইসা সবাই বেশ কৌতূহল ও মনোযোগ দিয়ে ওনার দিকে তাকালেন। আপনারা তো নিশ্চয়ই এশিয়া এবং ইউরোপের বিখ্যাত ফিউচার লিমিটেড কোম্পানির নাম শুনেছেন। এক্সপোর্ট আর ইম্পোর্ট দুই সাইড মিলিয়ে একসাথে যে কোম্পানিটি বছরের পর বছর ধরে গ্লোবাল বিজনেসের একদম টপে অবস্থান করছে। আজ আমি আপনাদের জানাচ্ছি যে সেই ফিউচার লিমিটেড কোম্পানির মালিকের ছোট ছেলে আর কেউ নয়, সঙ্গে আমি। আমার বাবা, মা, বড় ভাই সবাই আছেন। কিন্তু আমি ছোটবেলা থেকেই কোনো রাজপুত্রের মতো বাবার টাকায় বাঁচতে চাইনি। সবসময় নিজের যোগ্যতায় স্বনির্ভর হতে চেষ্টা করতে করতে বড় হয়েছি। একটা সময় এসে অনলাইনের মাধ্যমে নিজের গ্লোবাল বিজনেস দাঁড় করিয়ে আমি সম্পূর্ণ স্বনির্ভর হয়েছিলাম। তখন আমার বেশিরভাগ কাজ অনলাইনে চলতো, আর বাবা ও ভাইয়া মিলে মেইন অফিস চালাতেন। দেখতে দেখতে বড় ভাইয়ার বিয়ের সময় চলে আসে। ভাইয়া ধুমধাম করে বিয়ে করলেন এবং বাড়িতে নতুন বাবি এলেন। কিন্তু আমার সেই বাবি আমাকে একদমই পছন্দ করতেন না, কারণ আমার ভদ্রতা আর মেধার জন্য পরিবারের সবাই, বিশেষ করে বাবা মা, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যা ওনার সহ্য হতো না। ওনার মনের ভেতর আমার প্রতি এক তীব্র হিংসা দানা বেঁধে উঠেছিল। এইটুকু বলে আবির একটু থামলো। ওনার চোখ দুটো অতীত স্মৃতির চাদরে যেন আচমকা মেঘাচ্ছন্ন হয়ে উঠল। রাইসা এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। ওর বুকটা অজানা এক আশঙ্কায় ধকধক করছে। এভাবেই কিছুদিন চলে যাওয়ার পর হঠাৎ একদিন ভাবি আমাকে ওনার রুমে ডেকে পাঠান। আমি সরল বিশ্বাসে ওনার রুমে গেলে উনি আমি কিছু বুঝে ওঠার আগেই জোরে ওনার ঘরের দরজা আটকে দেন এবং নিজের শাড়ি গয়না টেনে ছিঁড়ে চিৎকার করতে থাকেন। ওনার চিৎকার শুনে বাবা, মা, ভাইয়া আর বাবির কাজের লোকেরা ছুটে আসে। সবাই এসে বাবির ওই অবস্থা দেখে যখন জিজ্ঞাসা করলো কি হয়েছে, তখন ভাবি কান্নায় ভেঙে পড়ার ভান করে। সবার সামনে দাঁড়িয়ে আঙ্গুল উছিয়ে বলে আমি নাকি ওনার গয়না চুরি করেছি আর ওনাকে একা পেয়ে ওনার উপর নাকি অত্যাচার করার চেষ্টা করেছি। আমি স্তব্ধ হয়ে ওনাকে জিজ্ঞেস করতে গেলাম কেন উনি এই মিথ্যা বলছেন, কিন্তু উনি উল্টো নাটক শুরু করলেন। উনি নাটকীয়ভাবে আমার রুমে গিয়ে আমার আলমারি থেকে কিছু দামি গয়না বের করে সবার সামনে আনলেন, অথচ ওই গয়নাগুলো হয়তো উনি নিজেই আগে থেকে ষড়যন্ত্র করে আমার রুমে লুকিয়ে রেখেছিলেন। আবিরের গলাটা এবার কিছুটা কেঁপে উঠল। ড্রয়িং রুমের ভিতরে তখন পিনপতন নীরবতা। রেহানা বেগমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, আর রাইসা নিজের ঠোঁট কামড়ে কান্না চাপার চেষ্টা করছে। সেদিন আমার নিজের জন্মদাতা বাবা মা আমার একটা কথাও বিশ্বাস করেননি। সমাজের আর অপবাদের ভয়ে ওনারা আমাকে চোর আর ক্যারেক্টারলেস অপবাদ দিলেন। আমার বাবা আমাকে ছাবুক দিয়ে পিটিয়েছিলেন, আর আমার মা, যিনি আমাকে নিজের হাতে খাইয়ে দিতেন, তিনি সেদিন আমাকে বলেছিলেন, তোর মতো কুলাঙ্গার ছেলে পেটে ধরার চেয়ে আমার মরে যাওয়া ভালো ছিল। আজ থেকে তুই আমাদের জন্য মরে গেছিস। সেদিন আমার মা বাবার মুখ থেকে এই খারাপ কথাগুলো শোনার পর আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল। ওনারা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই রাতেই বাড়ি থেকে বের করে দিলেন। আর সবচেয়ে বড় নির্মমতা কি জানেন, সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে খুশির দিন, আমার জন্মদিন। আর সেদিন সকালেই আমি আমেরিকার শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে ফুল স্কলারশিপ কনফার্মেশন লেটার পেয়েছিলাম। ভেবেছিলাম রাতে কেক কাটার সময় বাবা মাকে এই সারপ্রাইজটা দিয়ে ওনাদের বুকে জড়িয়ে ধরব, কিন্তু তার আগেই আমার পুরো জীবনটা ওনারা চুরমার করে দিল। আবিরের চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ল। পুরো ড্রয়িং রুমে তখন কান্নার রোল পড়ে গেছে। সালমান সাহেব নিজের চোখ মুছছেন, আর ফারহান সাহেব স্তব্ধ হয়ে মাথা নিচু করে আছেন। রাইসা আর সহ্য করতে না পেরে সোফা থেকে উঠে দাঁড়িয়ে আবিরের খুব কাছে এসে দাঁড়ালো। ওর চোখের পানি তখন বাঁধ ভেঙেছে।
এরপর আমি আমার এক কলেজের বন্ধুর বাড়িতে কয়েকদিন লুকিয়ে থাকি। নিজের অনলাইন বিজনেস থেকে অলরেডি একটা খুব ভালো অঙ্কের টাকা আমার অ্যাকাউন্টে জমানো ছিল। তো সেই ব্যাকআপ দিয়ে আমি আমেরিকা চলে আসি। সেখানে দিনরাত এক করে বাকি রাজত্বটা আমি নিজে নিজে করে তুলি। আমেরিকার বিজনেস শেষ করে আমি যখন আবার দেশে আসি, ভেবেছিলাম চট্টগ্রামে আমাদের ফিউচার লিমিটেডের একটা বড় নতুন ব্রাঞ্চ দেব, কিন্তু চট্টগ্রামে পা রাখার পরেই আমার সেই পুরনো স্মৃতি আঘাতগুলো আমাকে তাড়া করতে শুরু করে। তাই চট্টগ্রামে আর ব্রাঞ্চ দেওয়া হলো না। আসার সময় আমি যখন ঢাকায় এলাম, তখন আমি ইচ্ছা করে সালমান আঙ্কেলের কোম্পানিতে একজন সাধারণ পিএ হিসাবে জব করি। কারণ আমি আগে থেকেই সব জানতাম। আমি জানতাম এটা রাইসা আপুর বাড়ি। সব কিছু প্ল্যান মোতাবেক হলেও আপনাদের এখানে এসে আমি যে ভালোবাসা আর সম্মান পেয়েছি, তাতে আজ আমি আপনাদেরকে নিজের আপন স্বার্থপর পরিবারের থেকে অনেকটা বেশি কিছু মনে করি। রাইসা আবিরের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো, কিন্তু আবির, তুমি আমাকে আগে থেকে কিভাবে চিনতে, আর কেনই বা আবার বাবার কোম্পানিতে এলে? রাইসা আপু, আপনি অবশ্যই প্রায় বলতেন না যে আমাকে থেকে আপনার খুব চেনা চেনা মনে হয়, মনে পড়ে। আসলে আপনার সেই চেনা লাগার কারণ হচ্ছে আমার সেই ষড়যন্ত্রকারী ভাবি আর কেউ নয়, ও হলো আপনার বেস্ট ফ্রেন্ড তুলি। আমি ঢাকায় আসার পর মাঝে মাঝে আপনাকে ওনার সাথে বিভিন্ন রেস্টুরেন্ট আর শপিং মলে দেখতাম। আপনি যখন ওনার পাশে এসে হাসতেন, তখন থেকে আপনার ওই নিষ্পাপ হাসি আর সরলতা দেখে আমি রাইসা আবুকে ধীরে ধীরে নিজের মনের একদম গভীরে জায়গা দিয়ে ফেলি। তুলিবাবুর সাথে আপনার বন্ধুত্ব থাকলেও আপনি ওনার মতো নন, সেটা আমি প্রথম দেখাতে বুঝেছিলাম। তাই নিজের ভালোবাসা আর সততা প্রমাণ করতেই আমি আপনার মাঝে এসেছিলাম। আবিরের এই অবিশ্বাস্য ও নাটকীয় স্বীকারোক্তি শুনে সালমান সাহেব আর ফারহান সাহেব সোফা থেকে দাঁড়িয়ে পড়লেন। রাইসা লজ্জায়, আনন্দে এবং ভালোবাসায় পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। ওনার বান্ধবী তুলি যে এত বড় একটা অপরাধ করেছে এবং আবিরের মতো একটা রত্নকে এত বড় কষ্ট দিয়েছে, তাও ভাবতেই পারছে না। তো এটাই ছিল আমার জীবনের সবটা গল্প। তবে সর্বশেষ আমি ইমোশনাল হব না, এবং আজ আপনাদের কাউকে আমি ইমোশনাল হতে দিব না। অতীত অতীতই, ওটা ওখানেই শেষ। আজ আমি একদম নতুন একটা উদ্দেশ্যে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আবির এবার পকেট থেকে একটি অত্যন্ত চোখ ধাঁধানো রয়্যাল ডায়মন্ডের আংটি বের করলো ও সোজা সালমান সাহেব আর রিহানা বেগমের সামনে গিয়ে দাঁড়ালো। ওনার চোখে তখন এক বিলিনিয়ারের আত্মবিশ্বাস আর এক প্রেমিকের গভীর আকুতি। আজ আমি সালমান আঙ্কেল আর রেহানা আন্টিকে হাত জোর করে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি আপনাদের এই পৃথিবীর সবচেয়ে অমূল্যবান জিনিসটা, আপনাদের কলেজের টুকরো রাইসাকে আমার এই জীবনের রানী বানিয়ে আমার হাতে তুলে দিবেন? আপনারা কি আমাকে আপনাদের জামাই হিসেবে মেনে নেবেন? আবিরের এই সরাসরি আর রাজকীয় প্রপোজাল শুনে ড্রয়িং রুমের ভেতরের কান্নার পরিবেশটা এক সেকেন্ডে এক পরম আনন্দের উৎসবে পরিণত হলো। সালমান সাহেব আর রেহানা বেগম একে অপরের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসলেন। ড্রয়িং রুমের মাঝখানে আংটি হাতে দাঁড়িয়ে থাকা আবিরের সেই সরাসরি প্রপোজাল শুনে যখন সবাই এক অদ্ভুত আনন্দের অপেক্ষায় ছিল, ঠিক তখনই ড্রয়িং রুমের বাতাস আচমকা ভারী হয়ে উঠল। সালমান সাহেবের মুখের হাসির রেখা মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল এবং ওনার চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। উনি সোফা থেকে শটান দাঁড়িয়ে ধপধপিয়ে আবিরের সামনে এসে দাঁড়ালেন। ওনার এই হঠাৎ পরিবর্তন দেখে রেহানা বেগম এবং রাইসার বুকটা ভয়ে ধক করে উঠল। আবির, তুমি কি ভেবেছো তুমি আমাদের সাথে এত বড় একটা নাটক করবে? এত বড় একটা সত্য আমাদের কাছ থেকে এতদিন লুকিয়ে রাখবে, আর আমরা খুব সহজে হাসি মুখে আমাদের একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দেব? তুমি নিজেকে ভাবোটা কি? তুমি বিলিয়নিয়ার হতে পারো, কিন্তু তার মানে এই নয় যে তুমি তাশরিফ পরিবারের আবেগ নিয়ে এভাবে সিনেমিনি খেলবে। এত বড় প্ল্যানিং করে আমাদের মাঝে আসার সাহস তোমার কি করে হলো? সালমান সাহেবের এমন ভয়ঙ্কর রূপ দেখে পুরো ড্রয়িং রুমে যেন বজ্রপাত হলো। রাইসা ভয়ে আর আশঙ্কায় আবিরের হাতটা শক্ত করে চেপে ধরল। ওর চোখ দিয়ে আবার পানি পড়তে শুরু করলো। আবির মাথা নিচু করে শান্তভাবে দাঁড়িয়ে রইল। পরিস্থিতি বিগতিক দেখে সোফা থেকে ফারহান সাহেব দ্রুত উঠে এলেন এবং সালমান সাহেবের কাঁধে হাত দিয়ে ওনাকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন। আরে সালমান, শান্ত হও। তুমি এভাবে হুট করে রেগে যাচ্ছ কেন? ছেলেটার অতীতটা একবার ভেবে দেখো। ও কতটা কষ্ট পেয়েছে, আজ এই অবস্থানে এসেছে। ও যা করেছে নিজের যোগ্যতায় প্রমাণ করার জন্যই আর রাইসাকে পাওয়ার জন্যই করেছে। ও তো কোনো ক্ষতি করেনি আমাদের।
তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, আবিরের মতো ছেলে আমাদের রাইসার জন্য। সালমান সাহেব ফারহান সাহেবের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে আরও রেগে যাওয়ার ভান করে বলে, না ফারহান, তুমি একদম মাঝখানে কথা বলবে না। ও আমাদের বিশ্বাস নিয়ে খেলেছে। ও জানতো রাইসা ওনার বান্ধবী তুলির কারণে ওনাকে চেনে। ও জানতো এটা রাইসার বাড়ি। সব জেনে বুঝে ও আমাদের কোম্পানিতে একটা সাধারণ পিএ সেজে নাটক করেছে। আমি এই বিয়েতে কোনোভাবেই অমত করতে পারছি না। ওহো হো। কথাটি শেষ করে সালমান সাহেব আর নিজের রাগ ধরে রাখতে পারলেন না। উনি হা হা করে প্রচণ্ড জোরে হেসে উঠলেন এবং আবিরকে টেনে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন। ওনার এই আকস্মিক হাসি আর জড়িয়ে ধরা দেখে ফারহান সাহেব, রিহানা বেগম আর রাইসা সবাই বোকার মতো হা করে চেয়ে রইল। কেউ যেন কিছু বুঝেই উঠতে পারছিল না। কি হে বিলিয়নিয়ার সাহেব, কেমন দিলাম? তুমি একাই সব প্ল্যান করবে আর আমাদের চমকে দেবে, তা তো হয় না। আমি জাস্ট একটু মজা করছিলাম তোমাদের সবার সাথে। ও আল্লাহ, তুমি তো আমাদের হার্ট অ্যাটাক করিয়ে দিতে চেয়েছিলে। ওই বয়সে এসো তোমার এই দুষ্টুমি গেল না? মেয়েটার মুখের দিকে চেয়ে দেখো, ভয়ে ওনার রক্ত শুকিয়ে গেছে। বাবা, এটা কোন ধরনের ফাজলামো? হ্যাঁ, আমি তো সত্যিই ভেবেছিলাম তুমি আবিরকে তাড়িয়ে দিচ্ছ। আমার যে কি অবস্থা হচ্ছিল তুমি জানো না? আরে মা, আমি তো দেখতে চাচ্ছিলাম আমার এই বিলিয়নিয়ার জামাই রাগের মুখে কেমন শান্ত থাকে। আবির বাবা, তুমি আমাদের মনের অনেক উপরে জায়গা করে নিয়েছো। তুমি যদি একটা সাধারণ রিক্সাওয়ালার ছেলেও হতে, তাও তোমার সততা আর মেধার জন্য আমি রাইসাকে তোমার হাতেই তুলে দিতাম। আর আজ তো জানতে পারলাম তুমি শুধু মনে বড় নাও, তুমি ফিউচার লিমিটেডের মতো রাজত্বের রাজপুত্র। আমার আর রেহানার কোনো আপত্তি নেই বাবা। আমাদের কলিজার টুকরো রাইসাকে আজ থেকে তোমার হাতেই সঁপে দিলাম। ওকে সবসময় ভালো রেখো। সালমান সাহেবের মুখে এই চূড়ান্ত সবুজ সংকেত পেয়ে আবিরের মুখে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। ও সালমান সাহেব আর রিহানা বেগমের পায়ে হাত দিয়ে সালাম করল। ফারহান সাহেব এবং ওনার পরিবারের সবাই এগিয়ে এসে আবির আর রাইসাকে পরম ভালোবাসায় অভিনন্দন জানালেন। আমি দেরি না করে আমার পকেট থেকে একটা দামি ডায়মন্ড রিং বের করে রাইসাকে পরিয়ে দেব। রাইসা আপু, অনেক তো আপু বলে ডেকেছি। আজ থেকে এই হিডেন বিলিয়নিয়ারের পুরো রাজত্ব এবং ওনার এই মন সবকিছু অফিসিয়ালি আপনার নামে রেজিস্ট্রি হয়ে গেল। আমার আর কোনো রাজত্বের লোভ নেই আবির। আমি শুধু আমার এই স্পেশাল আবিরকে সারা জীবনের জন্য নিজের পাশে চেয়েছিলাম। আজ ওকে পেয়ে গেছি। পুরো ড্রয়িং রুম তখন দুই পরিবারের আনন্দ, উল্লাস আর করতালিতে মুখরিত হয়ে উঠল। সালমান সাহেব আর রেহানা বেগম পরম তৃপ্তি নিয়ে ওনাদের নতুন জামাই আর মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। যে ছেলেটিকে একসময় নিজের পরিবার জোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিল, আজ সে নিজের যোগ্যতা আর সততা দিয়ে এক নতুন পরিবারের কাছে শ্রেষ্ঠ সম্মানের আসনে বসল। দুই পরিবারের ধুমধাম আয়োজনে অবশেষে সম্পন্ন হলো আবির আর রাইসার সেই বহু কাঙ্ক্ষিত রাজকীয় বিয়ে। ঢাকা শহরের সবচেয়ে বিলাসবহুল কনভেনশন হলে দেশের নামকরা সব ব্যক্তিত্বদের উপস্থিতিতে ওনাদের 4 হাত এক করে দেওয়া হলো। বিয়ের সব আচার অনুষ্ঠান শেষে রাতের শেষ প্রহরে রাইসা ওনাদের নতুন করে সাজানো বাসর ঘরে এসে বসল। লাল বেনারসি শাড়ি, গা ভর্তি গয়না আর ওনার ফর্সা মুখের সেই লাজুক লালচে ভাব, সব মিলিয়ে রাইসাকে আজ এক টুকরো চাঁদের মতোই দেখাচ্ছিল। খাটের এক কোণে বসে ও চাদরের কোনা আঙুলে পেঁচাচ্ছিল আর ওনার বুকটা দুরু দুরু কাঁপছিল। ঠিক তখনই ঘরের দরজা খোলার মৃদু শব্দ হলো। আবির শেরওয়ানিটা কিছুটা আলগা করে ঘরের ভেতরে প্রবেশ করলো এবং দরজাটা লক করে দিল। বাপরে, তাসিফ গ্রুপের সেই কড়া মেজাজের ডিরেক্টর রাইসা আপু আজ এত লজ্জা পাচ্ছেন কেন? যে মানুষটা অবশ্যই আমাকে ফাইল ছুঁড়ে মারতেও দ্বিধা করতো না, সে আজ আমার সামনে মাথা নিচু করে বসে আছে। ঘটনা কি? আবির, একদম দুষ্টামি করবে না বলছি। আর খবরদার, আজকের দিনও আমাকে আপু বলে ডাকবে না। এখন আমি তোমার অফিসিয়ালি বউ, মনে থাকে যেন। ও আচ্ছা, এখন থেকে তাহলে ডিরেক্টর ম্যাডাম আমার বউ। তা বউ সাহেব, আপনার এই হিডেন বিলিয়নিয়ার বরকে আজ উপহার হিসাবে কি দিচ্ছেন? আমি তো আমার পুরো জীবনটাই তোমাকে দিয়েছি আবির।
এর যে দামি উপহার আমার কাছে কী বা হতে পারে। আমি একটু থেমে আবিরের বুকে মাথা রাখি, কিন্তু আমার এখনও বিশ্বাসই হচ্ছে না যে তুমি সত্যি আজ থেকে আমার। একসময় তোমাকে কত বকেছি, কত খাটুনি করিয়েছি অফিসের পিএ বানিয়ে। আর আমি সেই খাটনিগুলো হেসেই শুয়ে নিতাম, কারণ আমার নজর তো ফাইলের দিকে ছিল না, ছিল ফাইলের পেছনে লুকিয়ে থাকা ওই নীল পরীর দিকে। আজ থেকে এই মনের পুরো সাম্রাজ্য শুধু তোমার, রাইসা। আবির পরম মায়ায় রাইসার কপালে নিজের ভালোবাসার প্রথম স্পর্শটি এঁকে দিল। রাইসার চোখ দুটো বুজে আবিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। দুজনের ঠোঁটজোড়া একাকার হয়ে যায়। ঘরে ডিম লাইটের আবছা আলো আর গোলাপের সুবাসে ওনাদের সেই প্রথম রাত্রি এক অন্তহীন রোমান্টিক কাব্যে রূপ নিল, যেখানে ছিল না কোনো অতীতের ক্ষত, ছিল শুধু দুজনের মিষ্টি দুষ্টুমি আর অফুরন্ত ভালোবাসা। এরপরে আমাদের দৃশ্য পরিবর্তন 1 বছর পর। দেখতে দেখতে কেটে গেল চমৎকার একটি বছর। এই একটি বছরে আবিরের ফিউচার লিমিটেড এবং তাসরিফ গ্রুপের যৌথ ব্যবসা যেন সাফল্যের আকাশ ছুঁয়েছে। আবিরের তীক্ষ্ণ বুদ্ধিতে ওনাদের বিজনেস এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে একচেটিয়া রাজত্ব করছে। আবির ওনার ভালোবাসা আর সম্মান দিয়ে শুধু রাইসাকেই আগলে রাখেনি, ওনার দূরদর্শিতা দিয়ে এক বিশাল রাজকীয় প্রাসাদসম বাড়ি তৈরি করেছে, যেখানে সালমান সাহেব এবং ফারহান সাহেব দুটি পরিবারই এখন একই ছাদের নিচে একসাথে পরম সুখে বসবাস করে। আবির আর রাইসার সম্পর্কের গভীরতাও এই 1 বছরে আরও পরিণত ও মধুর হয়েছে। ওনারা যেমন সফল বিজনেস পার্টনার, তেমনি একে অপরের অন্তরের সব চাইতে কাছের মানুষ। আজ সকাল থেকেই সেই নতুন রাজকীয় বাড়িতে অন্যরকম এক ব্যস্ততা আর উৎসবের আমেজ। বাড়ির কাজের লোকেরা এদিক ওদিক ছুটোছুটি করছে, আর রেহানা বেগম তদারকি করছেন, কারণ আজ দেশের বিজনেস জগতের সব চাইতে বড় এবং মর্যাদাপূর্ণ ইভেন্ট বেস্ট বিজনেসম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হবে। আর সারা দেশের সব বড় বড় টাইকুনদের পিছনে ফেলে এই বছর সেই শ্রেষ্ঠত্বের মুকুটটি পেতে চলেছেন স্বয়ং বিলিনিয়ার আবির রহমান। আবির, জলদি করো, নিচে বাবা আর ফারহান আঙ্কেল অলরেডি রেডি হয়ে গাড়ির কাছে দাঁড়িয়ে আছেন। আজ তো তোমার জীবনের সবচেয়ে বড় দিন, আর তুমি এখনো টাইটাই ঠিক করছো না। আমার জীবনের সবচেয়ে বড় দিন তো সেদিন ছিল যেদিন তুমি আমার হাতটা ধরেছিলে, রাইসা। আর এই টাইটা আমি নিজে কখনো ঠিক করতে পারি না। আমার অর্ধাঙ্গিনী যদি একটু সাহায্য করতেন। রাইসা মিষ্টি হেসে আবিরের খুব কাছে এসে ওনার টাইটা পরম যত্নে বেঁধে দেয়। আবির রাইসার কোমরে হাত রেখে ওনাকে নিজের কাছে টেনে নিয়ে আসে। বিলিনিয়ার হলে কি হবে, এখনো বাচ্চার মতোই রয়ে গেলে। আজ যখন তুমি ওই স্টেজে উঠবে, ট্রফিটা হাতে নিবে না আবির, তখন আমার বুকটা গর্বে ফেটে যাবে। আর সেই ট্রফিটা আমি স্টেজে দাঁড়িয়ে কার উদ্দেশ্যে উৎসর্গ করবো জানো? আমার জীবনের সেই লাকি চার্ম আমারই পরিবারের উদ্দেশ্যে। আবির আর রাইসা যখন একে অপরের হাত ধরে হাসি মুখে ড্রয়িং রুমে নেমে এলো, তখন সালমান সাহেব আর ফারহান সাহেব ওনাদের দেখে বুক ভরা গর্ব নিয়ে হাসলেন। পুরো পরিবার আজ এক সুতোয় বাঁধা। ওনারা সবাই মিলে এবার রওনা হলেন সেই জমকালো অ্যাওয়ার্ড নাইটের উদ্দেশ্যে। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের বাইরে তখন চাঁদের আলোকেও হার মানানো হাজারো নিয়নবাতি জ্বলছে। দেশের নামকরা সব মিডিয়া, ক্যামেরা পার্সন আর বিজনেস ম্যাগনেটদের গাড়ির বহরে পুরো এলাকার লোকারণ্য। আজ রাতের সব চাইতে আকর্ষণীয় মুহূর্ত বেস্ট বিজনেসম্যান অব দ্য ইয়ার পুরস্কার প্রদান। ঠিক তখনই কনভেনশন সেন্টারের মেইন গেটের সামনে এসে থামল একটি কুচকুচে কালো রাজকীয় রোলস রয়েলস গাড়ি। গাড়ির দরজা খুলতেই পুরো অনুষ্ঠান প্রাঙ্গণে যেন 1 সেকেন্ডের জন্য নীরবতা নেমে এলো। গাড়ি থেকে প্রথমে পা রাখল আবির। ওনার পরনে ইতালিয়ান কাপড়ের কাস্টমাইজড ব্ল্যাক রয়্যাল 3 পিস স্যুট, পায়ে চকচকে চামড়ার জুতো, আর চোখে ওনার সেই সিগনেচার মেটাল ফ্রেমের চশমা। ওনার চোখে আজ কোনো সাধারণ বিয়ের নম্রতা নেই, সেখানে জলজল করছে এক সাম্রাজ্য জয় করা রাজপুত্রের ধারালো অ্যাটিটিউড আর রাজকীয় আত্মবিশ্বাস। আবির ঘুরে দাঁড়িয়ে গাড়ির ভেতরে নিজের হাতটা বাড়িয়ে দিল। ওনার হাত ধরে গাড়ি থেকে নেমে এলো রাইসা। ল্যাভেন্ডার
কালারের এক গর্জিয়াস এবং এক্সক্লুসিভ গাউন, গলায় ডায়মন্ডের সূক্ষ্ম নেকলেস আর হালকা মেকআপের রাইসাকে ডানা কাটা পরীর মতো দেখাচ্ছিল। আবির ওনার এক হাত রাইসার কোমরে রাখল, আর রাইসা পরম ভরসায় আবিরের একটা হাত শক্ত করে ধরল। ওনাদের ঠিক পেছনেই অত্যন্ত অভিজাত লোকে নেমে এলেন সালমান সাহেব আর ফারহান সাহেব। ওনাদের পুরো ফ্যামিলির এই রাজকীয় এন্ট্রি দেখে মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশ লাইট যেন পাগলের মতো জ্বলতে শুরু করলো। ভিআইপি রেড কার্পেট দিয়ে আবির যখন রাইসাকে সাথে নিয়ে হলের ভেতরে প্রবেশ করছে, তখন হলের ভিড়ের এক কোণে দাঁড়িয়ে থাকা আবিরের সেই পুরনো অপরাধী ভাই আর ওনার অহংকারী তুলি ভাবি ওনাদের দিকে তাকিয়ে আক্ষরিক অর্থেই হা হয়ে গেলেন। তুলি ভাবির হাতের জুসের গ্লাসটা কাঁপতে কাঁপতে মেঝেতে পড়ে ভেঙে খান খান হয়ে গেল। ওনারা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না, যাকে 1 বছর আগে চোর অপবাদ দিয়ে চাবুক মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সে আজ তসরিফ গ্রুপের মালকিন রাইসার হাত ধরে দেশের সব চাইতে বড় বিজনেস টাইকুনদের আসনে কিভাবে বসে আছে। তুলি ভাবির ফর্সা মুখটা ভয়ে আর অপমানে মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। ওনারা ফিসফিস করে কিছু বলতে চাইলেন, কিন্তু আবির ওনাদের দিকে একটা সাধারণ নজর দেওয়ারও প্রয়োজন মনে করল না। ওনার এই তীব্র অবহেলাটুকুই ওনাদের বুকে তীরের মতো গিয়ে বিঁধল। জমকালো অনুষ্ঠানের মূল পর্ব শুরু হলো। মঞ্চের বিশাল স্ক্রিনে ভেসে উঠল এই বছরের সেরা সফল বিজনেসম্যানের নাম এবং ওনার অবিশ্বাস্য ফিউচার লিমিটেডের সাফল্যের গ্রাফ। মাইক্রোফোনে অ্যানাউন্সার ঘোষণা করলেন, অ্যান্ড দ্য বেস্ট বিজনেসম্যান অফ দ্য ইয়ার গোজ টু মিস্টার আবির রহমান। পুরো হলরুম তখন হাজারো মানুষের করতালিতে ফেটে পড়ল। আবির রাইসার কপালে একটি আলতো ভালোবাসার চুমু এঁকে দিয়ে অত্যন্ত ধীর স্থির পায়ে রাজকীয় ভঙ্গিতে মঞ্চের সিঁড়ি পেয়ে উপরে উঠে গেল। চিফ গেস্টের হাত থেকে উনি ওনার সেই সোনালি ট্রফিটি গ্রহণ করল। পুরো হলের স্পটলাইট তখন ওনার উপর। আবির মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালো এবং ওনার সেই গম্ভীর ও ধারালো গলায় কথা বলা শুরু করলো। ধন্যবাদ সবাইকে। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি আমার কোনো অতীত কষ্টের কথা বলে পরিবেশ ভারী করতে চাই না। আজ আমি শুধু কৃতজ্ঞতা জানাতে চাই। মানুষ যখন একা হয়ে যায়, তখন ওনার পাশে যদি সত্যিকারের কিছু মানুষ এসে দাঁড়ায়, তবে সে পুরো পৃথিবী জয় করতে পারে। আর আমি আজ আমার এই শ্রেষ্ঠত্বের ট্রফিটি, আমার এই সম্পূর্ণ সফলতা উৎসর্গ করতে চাই আমার নতুন পরিবারের প্রতি। আবির মঞ্চ থেকে নিচে বসা সালমান সাহেব, রেহানা বেগম আর ফারহান সাহেবের দিকে তাকালো। ওনার চোখ দুটো কৃতজ্ঞতায় চকচক করে উঠল। আমার সালমান আঙ্কেল, রেহানা আন্টি আর ফারহান আঙ্কেল, যারা আমাকে ওনাদের নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসে বুকে টেনে নিয়েছিলেন, আজ ওনাদের জন্যই আমি এখানে। আবির এবার ওর দৃষ্টিটা সোজা রাইসার চোখের উপরে রাখলো। ওর চোখে তখন শুধু রাইসার জন্য ভালোবাসা উপচে পড়ছিল। আর সবশেষে এই ট্রফিটি ওর জন্য, যে আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে আমার হাতটা ধরেছিল, আমার অর্ধাঙ্গিনী, আমার ভালোবাসা রাইসা রহমান। তুমি না থাকলে এই আবির আজ এই মঞ্চে দাঁড়ানোর পূর্ণতা পেত না। থ্যাংক ইউ মাই লাভ। আবির এই আবেগ ঘন আর রাজকীয় বক্তব্য শুনে রাইসা আর নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। রাইসা ওর আসন থেকে দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো। ওর চোখ দিয়ে তখন আনন্দের অশ্রু ঝরছিল। সালমান সাহেব আর ফারহান সাহেব বুক ভরা গর্ব নিয়ে ওনাদের যোগ্য ছেলের দিকে তাকিয়ে রইলেন। আর হলের ওই দূর কোণে দাঁড়িয়ে আবিরের পুরনো ভাই আর তুলি ভাবি নিজেদের করা পাপের আগুনে নিঃশব্দে পুড়তে লাগলেন। ওনারা বুঝলেন, ওনারা শুধু একজন ভাইকেই হারাননি, ওনারা ওনাদের জীবনের সব চাইতে বড় রত্নটিকে আজ চিরকালের জন্য হারিয়ে ফেলেছেন। অ্যাওয়ার্ড নাইটের সেই জমকালো রাজকীয় অনুষ্ঠান শেষ করে মাঝরাতে বাড়িতে ফিরে এলো পুরো পরিবার। ট্রফি পাওয়ার আনন্দের রেশ এখন সবার চোখে মুখে লেগে আছে। সালমান সাহেব আর ফারহান সাহেব ড্রয়িং রুমে বসে আবিরের এই অবিশ্বাস্য সাফল্যের প্রশংসা করতে করতে ক্লান্ত হচ্ছিলেন না। সবার মুখে শুধু 1 বছরের কঠোর পরিশ্রম আর সততার জয়ের গল্প। সবাই যার যার রুমে চলে যাওয়ার পর আবির ট্রফিটি হাতে নিয়ে ওনাদের সেই সুন্দর সাজানো বেডরুমে প্রবেশ করলো। ঘরে তখন মৃদু একটা আলো জ্বলছে। রাইসা অলরেডি ওনার ল্যাভেন্ডার গাউনটা বদলে
একটি আরামদায়ক হালকা রঙের শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে ওনার কানের দুলগুলো খুলছিল। আয়নাতেই ও আবিরের প্রবেশ দেখতে পেল। আবির ট্রফিটি টেবিলের উপরে সাবধানে রেখে রাইসার ঠিক পিছনে গিয়ে দাঁড়ালো। আয়নাতে দুজনের চোকাচুকি হতেই রাইসা মিষ্টি করে একটু হাসলো। আবির ওনার দুই কাঁধে হাত রেখে ওনাকে নিচের দিকে ঘোরালো। অবশেষে বেস্ট বিজনেসম্যান অফ দ্য ইয়ার ওনার ঘরে ফিরলেন তাহলে। কেমন লাগছে মিস্টার বিলেনিয়ার? সত্যি বলবো, স্টেজে যখন ট্রফিটা হাতে নিয়েছিলাম তখন যতটা না ভালো লেগেছিল, এই মুহূর্তে আমার এই ট্রফিটি নিজের এত কাছে পেয়ে ওনার চেয়ে 1000 গুণ বেশি ভালো লেগেছে। রাইসা লাজুক এসে আমার বুকে মাথা রাখে। দূর, তুমি না দিন দিন বড্ড বেশি রোমান্টিক হয়ে যাচ্ছ। আচ্ছা আবির, আজকে তুলি আর তোমার বড় ভাইয়া যখন আমাদের দিকে হা করে তাকিয়েছিল তখন তোমার কেমন লাগছিল? তোমার কি ওনাদের উপর রাগ হচ্ছিল না? আমি রাইসার চুলে হাত বুলাতে বুলাতে বলি, একদমই না। 1 বছর আগে হয়তো আমার বুকে একটা চাপা কষ্ট আর ক্ষোভ ছিল, কিন্তু আজ ওনাদের এই ফ্যাকাশে মুখগুলো দেখে আমার ওই শুধু একটা কথাই মনে হচ্ছে, হিংসা আর অন্যায় মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়, আর অন্যদিকে ভালোবাসার সফলতা মানুষকে কোন চূড়ায় নিয়ে যায়। আজ আমার জীবনে হারানোর প্রতি কোনো আফসোস নেই, কারণ ওনারা যা কেড়ে নিয়েছে, ভাগ্য আমার এই নতুন পরিবার আর তোমার মাধ্যমে ওনার চেয়ে 1000 গুণ বেশি সুন্দর কিছু আমার হাতে তুলে দিয়েছে। আই এম হ্যাপি। আর আমি তোমাকে কখনো কোনো কষ্ট ছুতে দেব না আবির। আজ থেকে তোমার সব সুখ, সব সাফল্য আর সব দায়িত্ব শুধু এই রাইসার। আবির মুখে এক দুষ্টুমি ভরা মিষ্টি হাসি এনে রাইসার কোমরে হাত জড়িয়ে ওকে আরও কাছে টেনে নিল। ও আচ্ছা, সব দায়িত্ব যখন তোমার, তাহলে এই বরের রাতের কফি বানিয়ে দেওয়ার দায়িত্বটাও কি তোমার, নাকি ডিরেক্টর ম্যাডাম আর শুধু ওনার এই বরকে দেখিয়ে রাত পার করে দেবেন? রাইসা লজ্জায় লাল হয়ে আবিরের বুকে একটা কিল মেরে বলে, তুমি না সত্যি একটা দুষ্ট। এই মাঝরাতে তোমাকে কেউ কফি দেয়? এখন কফি টফি কিচ্ছু হবে না, এখন শুধু ঘুম। আবির রাইসাকে এক ছটকায় নিচের কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোতে এগোতে বলে, ঘুম? এত বড় একটা অ্যাওয়ার্ড পাওয়ার পর সেলিব্রেশন হবে না? আজ কোনো ঘুম নেই, আজ শুধু আমাদের ভালোবাসার গল্প হবে। রাইসা আবিরের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে ওনার বুকে মুখ লুকালো। ঘরের মৃদু আলো আর ওনাদের অফুরন্ত ভালোবাসার উষ্ণতায় চারপাশটা যেন এক স্বর্গীয় আবেশে ভরে উঠল। যে ছেলেটি একসময় অপবাদ আর চাবুকের আঘাত নিয়ে ঘর থেকে পালিয়েছিল, আজ সে নিজের যোগ্যতা, সততা আর সত্যিকারের ভালোবাসার জোরে জীবনের শ্রেষ্ঠ সুখের রাজপ্রাসাদে নিজের রানীকে নিয়ে এক রাজকীয় গল্প লিখল। আরে, আপনাদের তো একটা অত্যন্ত দারুণ আর খুশির খবর তো দিতেই একদমই ভুলে গিয়েছিলাম। আমাদের সেই মিষ্টি আর চঞ্চল আরিহারও কিন্তু এই 1 বছরের ব্যবধানে খুব সুন্দর ধুমধাম করে বিয়ে হয়ে গিয়েছে। তো দর্শকরা, আমরা আমাদের আজকের গল্পের শেষের দিকে চলে আসলাম। সবার কাছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর পরবর্তীতে কেমন গল্প চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক সাবস্ক্রাইব যেন মিস না হয়। আল্লাহ হাফেজ। 1 সেকেন্ড, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের গল্পটি শেয়ার করে দেবেন, আর অপেক্ষা করুন আমাদের পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।